আমার নাম গৌরাঙ্গ দেবনাথ। গৌরাঙ্গ দেবনাথ, আপনাকে মোটামুটি আপনার কমিউনিটি যারা পরিচিত তারা সবাই দাদা বলে সম্বোধন করে। দাদা বলে? আমিও দাদা বলেই সম্বোধন করব। বয়সটা একটু বলতে হবে। আমি নাও ইজ 42 রানিং। আচ্ছা, 42 বছর। জন্ম জেলা কোথায়? আমার বাড়ি কুমিল্লা, হোমনা উপজেলা, আর জন্ম 78। ওকে, 78 সালে, 1978। আমরা শুরু করি। আমরা সাধারণত ছোটবেলা থেকেই শুরু করি, আপনার যেভাবে বলতে ইচ্ছা করে। আমার বাড়ি মানে মূলত কুমিল্লা ডিস্ট্রিক্টের হোমনা উপজেলায় আমার বাড়ি। প্রথম আমি ছিলাম ওইখানে শ্রীনগর একটা গ্রামের নাম মিঠাইভাঙ্গা, ওই গ্রামে আমরা ছিলাম। বাট আমি জন্মের পরে আমি যখন বুঝি বা আমার যখন স্ট্রাগলিং লাইফ হয়, তখন আমার মা বলেছে যে আমি আমার ভাই বোনদের মধ্যে 6ষ্ঠ নাম্বার। যদিও এখন আমরা 3 ভাই 3 বোন আছি, বাট আমার একটা বোন ইমিডিয়েট আমার বড় বোন মারা গিয়েছে, আর মানে ওই অর্থে আমরা 4 বোন 3 ভাই। ওই হিসাবে আমি 6ষ্ঠ, আমার ছোট একটা ভাই আছে। আচ্ছা, তার কথা অনেক কিছু বলবো। আমি আজকে যে জায়গায় এসেছি অ্যাকচুয়ালি তার অবদানই হয়তো অনেক বেশি, আমার চেয়েও বেশি, আমার ছোট ভাই। সো আমরা মূলত 4 বোন 3 ভাই, এর মধ্যে 1 বোন মারা গিয়েছে, 3 ভাই 3 বোন। তো আমি 4 বোনের পরে আমার জন্ম। ওই অর্থে আমার বাবা খুব হ্যাপি ছিলেন, এটা আমার মা বলতো যখন আমি খুব কষ্ট করি ফ্যামিলিতে, তখন বলতো যে তুমি জন্মের পরে তোমার বাবা অনেক খুশি ছিল। এবং আমি শুনেছি এবং আমি দেখেছি যে আমার বাবা অনেক বড় ব্যবসায়ী ছিল। এটা আমার জন্ম আমি যখন বুঝি, আর মানে আমি যদি 5 বছর বাদ দিয়ে 42 থেকে 37 বছর আগের ঘটনা বা 36 বছর আগের ঘটনা, আমার বাবার 30 থেকে 40 জন কর্মচারী ছিল যারা আমাদের বাসায় সবসময় খাওয়া দাওয়া করতো দুপুরে রাত্রে। আমি তাদেরকে কাকু বলে ডাকতাম। এর মানে এত বড় ব্যবসা ছিল, লুঙ্গির ব্যবসা মূলত, আমরা যে লুঙ্গি পরি লুঙ্গির। তা আমার বাবা তখন আমরা খুব সচ্ছল ছিলাম, অনেক সচ্ছল ছিলাম। আমার এখনো মনে আছে কিন্ডার গার্ডেনের তখন হয়তো সবে মাত্র বিকাশ শুরু হচ্ছে বাংলাদেশে, এর মানে আজ থেকে 36-37 বছর আগের ঘটনা। তো তখন আমরা একটা কিন্ডার গার্ডেনে আমি আমার ছোট ভাই পড়তাম। আমার ছোট ভাই একবারই আমার থেকে 1 বছর 3 মাসের ছোট। আমরা 2 ভাই স্কুলে যেতাম একটা কিন্ডার গার্ডেন, নাম দিশারি শিশুবাগ। ওইখান থেকে এসে 1 ঘন্টা রেস্ট করতে পারতাম। রেস্ট মানে কি, গ্রামের ছেলে ছিলাম, একবারেই দুরন্ত, হেন কোনো কাজ নাই আমার জীবনে আমি করি নাই। আমি সবসময় আমার বন্ধুদের বলি যে এই পৃথিবীতে 2টা কাজ আমি করিনি, একটা হলো দর্শন, একটা খুন। এছাড়া আমি সব করেছি, চুরি থেকে শুরু করে আমপাড়া জামপাড়া, হেন কোনো কাজ নাই আমি করিনি। সো আমরা 2 ভাই মারামারি করতাম, ঝগড়া বিবাদ সবকিছু করে আবার প্রাইমারি স্কুলে যেতাম। এই প্রাইমারি স্কুলের নাম শ্রীনগর প্রাথমিক বিদ্যালয়। আমার বাড়ি থেকে একবারই কাছে, 10 to 15 seconds অ্যাওয়ে ডিস্টেন্স। ওইখানে যেতাম, এরপরে আসতাম। তো কোনো এক সময় আমার মামার বাড়ি আমাদের গ্রামের বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। আচ্ছা, তো ওই মামা আবার, আমি নিজে এখন আবার একটা রিলিজিয়াস লাইফ লিড করি, আমি ফুল ভেজিটেরিয়ান। তো আমার মামা তখন থেকে আরো 40-45 বছর আগে, তো আমার মা খুব মোটিভেটেড ছিল আমার মামা দ্বারা। তো আমার মামা এই সংসার ত্যাগ করে চলে যাবে, এর মানে মানুষের সাথে আমাদের হিন্দু ধর্মে যেটা আছে যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে, আমার মামা চলে যাবে। তো আমার মাকে মোটিভেট করে যে তুমি আমার বাড়িতে চলে এসো, আমি তো চলে যাবো, আমার বাড়িতে কে থাকবে, আমি কাকে দিয়ে যাব, তোমরা 2 বোনকে আমার যত সম্পত্তি দিয়ে যাবো। আমার মামা অনেক পয়সাওয়ালা ছিল। তো আমার মা পরে বলতো যে আমার ভাই হয়তো বুঝতে পেরেছিল যে আমার স্বামী বেঁচে থাকবে না, স্বামী বেঁচে না থাকলে হয়তো তোমার কাকারা কি করবে তোমাদের সাথে, এই চিন্তা ভাবনা করে আমাকে এনে এখানে রেখে গেছেন। আমরা যখনই 1985 সালে এটা আমরা ওইখান থেকে চলে গেলাম শ্রীনগর থেকে রামকৃষ্ণপুর গ্রাম, যেটা এখনো আমাদের গ্রামের বাড়ি, তালিমনগর, গ্রামের নাম তালিম মানে শিক্ষিত নগর। সো ওই গ্রামে আমরা যাই। ওই গ্রামে যাওয়ার 6 থেকে 7 মাসের মধ্যে আমার বাবা মারা যান আকস্মিক। তখন এখন আমরা বলি যে হার্টের রোগী, এটা তখনই হয়তো নতুন আসে আমাদের এখানে, বাট আমরা বুঝতো না। মানুষজন বলতো যে গ্রামের কথাই বলতো বাতাস লাগছে, মারা গেছে। আমাদের এখনো মনে আছে পাশের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, বৃহস্পতিবার ছিল, এটা 23 জানুয়ারি 1986 সাল। বৃহস্পতিবার ছিল, আমরা পাশের বাড়িতে গেলাম বিয়ে দেখতে। গ্রামের বিয়ে যা হয়, ডাকডুল পিটিয়ে মালাবদল। আমার মেজ দিদিরই এক বান্ধবীর বিয়ে গেলাম, বাবাই নিয়ে দিয়ে এসছে। এরপরে বাবা কতক্ষণ পরে আমার মা চিৎকার করতেছে কি বাবা মারা গেল। পরের দিন শুক্রবার ছিল, বাট রিয়েলাইজ করতে পারতাম না যে একজন মানুষ মারা গেলে কি হয়। বা দেখেছি বাবা রাত্রে বাজার থেকে আসছে, আমাদেরকে নিয়ে আসছে। বয়স তখন কত? আমার বয়স কত হবে তখন, 6-7 বা ম্যাক্সিমাম 7.5। আচ্ছা, তো আমরা আসছি পরের দিন 7.5 বা 8ও হইতে পারে, 7.5ই হবে, 7.5।
তা আসছি, পরের দিন দেখি সবাই কান্নাকাটি করছে, এই করছে এই করছে। সকালে খাবার দিচ্ছে না। আমাদের হিন্দুদের আবার কিছু রিলিজিয়াস ভ্যালুজ আছে যে মাছ আরে ভাত তরকারি এগুলি খেতে পারে না, ফলমূল খেয়ে থাকতে হয়। আর ছেলেরা সাধারণত, মেয়েরা না। কেউ খাবার দিচ্ছে না, চিৎকার করছে আমরা দুই ভাই যে আমাদেরকে কেন খাবার দিচ্ছে না। আগেই বলছি যে আমার সব বোনেরা বড়, এরপরে সবচেয়ে বড় বোন, তারপরে এক ভাই। তো এরপরে খাবার দিচ্ছে না, বলছে যে না, বাবা মারা গেলে খাওয়া যায় না। শুনে বুঝলাম যে হ্যাঁ, তাহলে কিছু একটা নতুন ঘটেছে আমাদের ফ্যামিলিতে। তো এরপরে দুরন্তপনা ছিলাম, ওই যে মানুষ খেলতে আসতো, দেখতাম খেলতে যেতে দেয় না। গলায় একটা ধরা বলে আমাদের হিন্দুদের ভাষায়, একটা সুতা একটা লোহার সাথে বেঁধে দিল, যে আর হাতে একটা কুশাসন, যে 11 দিন কোথাও যাওয়া যাবে না ঘর থেকে। দেখি বন্ধুরা খেলতে আসে, আমরা যেতে পারি না, খাবার দিচ্ছে না, ফলমূল দিচ্ছে। তো এইভাবে অনেকটা সময় কেটে গেল, 2-3-4 বছর। বাট দেন উই বিন ফেস দ্য অ্যাকচুয়াল ট্রাবল। হোয়াট ইজ দ্য মানি ট্রাবল ইজ কল্ড। তা আমাদের তখন মানে আমরা 3 বেলা খেতে পারি না, মানে ফ্র্যাঙ্কলি আই এম স্পিকিং, আমরা 3 বেলা খেতে পারি না। আমার বড় ভাই তখন সবে মাত্র 86 সালে মেট্রিক পরীক্ষা দেয়। আমার বড় ভাই তখনকার সময়ে 86 সালে তখন কিন্তু হাতে গোনা হয়তো 10,000 ফার্স্ট ডিভিশন সারা বাংলাদেশে পেত। আমার ভাই হি ইজ ওয়ান অফ দ্যাম, ফার্স্ট ডিভিশন ছিল তার, মানে এসএসসিতে সায়েন্সের স্টুডেন্ট ছিল। 16 বছরের একটা ছেলে তখন আমাদের সংসারে হাল ধরে। ভাই সায়েন্সে পড়াশোনা করতো, কোম্পানিগঞ্জে একটা কলেজ ছিল, ওইখান থেকে বাবা মারা যাওয়ার পরে ভাই শুনে ওইখান থেকে সকালে আসছে। আসার পরে ভাই আর ওই কলেজে যায় নাই, উনি তখন আমাদের সংসারে হাল ধরে। ওই বিজনেস তো তখন ওনার মতো মানুষ চালানোর কথা না, 16 বছরের মানুষ, লুঙ্গির বিজনেস, এত বড় বিজনেস, 30 জন কর্মচারী ছিল তখন। তো কর্মচারীরা যা হয় আর কি নর্মালি, আমি তাদেরকে দোষ দিচ্ছি না, হয়তো আমার ভাই ঠিকভাবে মেনটেন করতে পারে নাই, বা তারা হয়তো অসৎ কেউ কেউ ছিল, বা অসৎ বলবো না, হয়তো বা খারাপ প্রকৃতি তো ছিলই, আমার ভাই বুঝতো না। বাট টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল কোনো এক সময়। তো আমাদের অবস্থাটা আরো করুন। আমার এখনো মনে আছে আমরা দুই ভাই অনেক স্ট্রাগল করেছি, অনেক স্ট্রাগল। সকালবেলা দুধ নিয়ে বাজারে যেতাম, বাজার থেকে 1 লিটার 2 লিটার দুধ বিক্রি করে টাকা আনলে ওইটা দিয়ে বাজার করা হতো। মানে আমরা কিন্তু ওই জায়গায় ছিলাম। 37 বছর আগে 1 টাকার অনেক ভ্যালু ছিল। আমি 25 পয়সা নিয়ে স্কুলে গেলে আমার পিছনে 4 জন বন্ধুরা আমার পিছনে গুড়গুড় করতো, কারণ 25 পয়সা আমি 4টা আইসক্রিম পেতাম। আমার বাবা 1 টাকা দিত প্রত্যেক দিন, আমার 75 পয়সা সেভিংস হইতো ওই জায়গায়। আর তখন ওই যে দুধের কথা বললাম, 1 লিটার দুধের দাম মাত্র 3 টাকা থেকে 3.5 টাকা ছিল। আমার বাবা মারা যাওয়ার পরে ওই আমাদের 2টা গরু, ওই গরুর দুধের উপর আমরা নির্ভরশীল। আমার ভাই তো বিজনেস ফেল করলো মানে উনি যথেষ্ট কষ্ট করেছে আমার বড় ভাই আমাদের ফ্যামিলির জন্য, ইটস আনবিলিভেবল। বাট ওনার লাইফটাই এমন, এখনো পর্যন্ত উনি স্ট্রাগলিং করছে, সামহাউ ওনার কোনো ভালো কিছু হয়ে ওঠেনি। সো তখন এইগুলি করতে 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 আমি 5 পর্যন্ত পাশ করে ফেললাম। আমার রোল নাম্বার 1, 2, 3 থাকতো, 1 কদাচিৎ থাকতো, হতে পারতাম না। কিন্ডারগার্টেনে হইতাম, প্রাইমারিতে পারতাম না। তো একটা কষ্ট যে ফার্স্ট হইতে পারি না, সেকেন্ড থার্ড হই, প্রাইমারিতে বেতন লাগে না। তখন আমাদের জীবন ধারণটা এভাবে বদলে গেল যে আমরা মোটামুটি রাজার ছেলে ছিলাম, এখন ফকিরের ছেলে হয়ে গেলাম। দুধ বিক্রি করে টাকা নিয়ে এসি, ওইটা দিয়ে মা সংসার চালায়। মা অনেক কষ্ট করেছে, আমার মা যা করেছে আমি এখনো পর্যন্ত দেখি না, এন্ড আমি বড় হওয়া পর্যন্ত এখনো দেখি নাই আমার মা সচরাচর মিথ্যা কথা বলে। এইটা সবচেয়ে বড় গুণ, এবং ওইটা হয়তো আমরা একটু রপ্ত করতে পেরেছি। আমি সবসময় বলি যে আমি কারোর ক্ষতি করি না, উপকার করতে না পারলো, এই জায়গাটা আমার আছে। কেউ বলতে পারবে না যে আমি কারোর ক্ষতি করেছি। সো মা এটা করে, দুধ দোয়াই দেয়, আমরা বাজারে গিয়ে বিক্রি করে নিয়ে আসি। মা বাজার সদাই করে, মাই বাড়ি থেকে একটু একটু করে আমরা যাই, এবং ওই জ্বালানি হিসাবে গোবর যেটা গরুর, ওইটা শুকায় আমাদের জ্বালানি, এভাবেই চলে। এবং কোনো এক সময় যখন আমরা 6-এ পড়ি, আমি 6-এ পড়ি, আমার ছোট ভাই 5-এ পড়ে, দেন আমি 7-এ পড়ি, 88 বন্যার সময় 6-এ পড়ি আমি, আমার ভাই 5-এ পড়ে, এরপরে আমি 7-এ পড়ি, 5-এ না 4-এ পড়ে। তখন আমরা আরো বেশি কষ্টের মধ্যে পড়ে যাই। বন্যা হয়, আমাদের যা একটু জমি জমা ছিল, ধান পাতি কিছুই হয় না।
তখন মানে আমরা আর কুলাতে পারছিলাম না, আমরা 3 বেলা ভালো খেতে পারতাম না। আমার এখনো মনে আছে, একটা ডিম আনলে তখন আমাদের বাড়িতে একটা কর্মচারী ছিল, উনি আমার ভাইয়ের সাথে ব্যবসাটা তারপরও ধরে রাখার চেষ্টা করতো, মানে লাভ হইতো না, যা একটু হয়তো সপ্তাহে 100-200 টাকা লাভ হইতো, 400 টাকা লাভ হইতো। ওই দাদা আর ওই কর্মচারী কালিদাস ছিল ওনার নাম, তাদেরকে একটা ডিমের অর্ধেক দিত, আর আমাদের ছোট 2 ভাইকে একটা ডিমের 4 ভাগের 1 ভাগ দিত। তো আমরা সবসময় ওই ডিমটার দিকে তাকায় থাকতাম যে কবে আমাদেরকে অর্ধেকটা ডিম দিবে, অর্ধেকটা ডিম যদি পাওয়া যেত। তো 6-এ পড়ে ফেললাম, 7-এ পড়ে ফেললাম, 8-এ যখন উঠছি তখন আমাদের পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে আমার, বাট আমার খুব ইচ্ছে যে আমি পড়াশোনা করব। ফ্যামিলি চলে না তখন, পড়াশোনা তো অনেক দূরের নক্ষত্র। সো তখন 8-এ পড়ি। এর আগে আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন ওই স্কুলে যাইটাই কাজকর্ম করি, আমি একটা টিউশনি করা শুরু করি। আমার প্রথম স্টুডেন্ট ছিল নাম জন্টু, ও ক্লাস 2-তে পড়তো। আমার প্রথম টিউশনির টাকা 1 টাকা 10 পয়সা, আমি যখন ক্লাস 4-এ পড়ি। 1 টাকা 10 পয়সা? 1 টাকা 10 পয়সা, হিউজ টাকা তখন। 1 টাকা 10 পয়সা, 5 পয়সা দিয়ে একটা আইসক্রিম পাওয়া যায়। তো 25টা আইসক্রিম, 22টা আইসক্রিমের দাম। তো এর চেয়ে বড় কথা যে আমি সেভিংস করতে পারি, যে আমার দুর্গাপূজার সময় আমি খরচ করতে পারবো, পয়লা বৈশাখে খরচ করতে পারবো, 1 টাকা 10 পয়সা পাই। তো আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন অনেকগুলি স্টুডেন্টই পড়াই, জন্টু, রাজু, সাজু, শিল্পী, শিউলি, এরা 2 বোন ছিল। আমার অনেক টাকা ইনকাম, 6 টাকা 7 টাকা ইনকাম মাসে। সো অনেক টাকা সেভ হয়, 3-4 টাকা সেভ করতে পারি মাসে, বাকিটা খরচ করি, নিজের মতো চলি। তো 8-এ ওঠার পরে না আর স্কুলে দেওয়া যাবে না, কিছু একটা কাজ করতে হবে। তো মার মামাতো ভাই আছেন, উনি এখন চিটাগংয়ে থাকেন, দিবাস। উনি তখন কক্সবাজারে থাকতেন। 1991 সালের ঘটনা এটা, তখন আমি মাত্র ক্লাস 8-এ উঠলাম। তো মার মামাতো ভাই মাকে অফার করলো যে আমার মাকে উনি খুব আদর করতেন, বলতো যে তোমার এই ছেলেটাকে আমার কাছে দিয়ে দাও, ও আমার বাসায় থেকে পড়াশোনা করুক। তো এটার পিছনে আবার একটা গল্প আছে। উনার মা, মানে আমার দিদিমা, আমার মার মাসি, আমার মা একবারেই দুঃখী। মার 3 মাস বয়সে মার মা মারা যায়, মার 2 বছর বয়সে মার বাবা মারা যায়, আর মার বয়স যখন 36 তখন আমার বাবা মারা যায়। আমার মা সবসময় বলে এর চেয়ে দুঃখী মানুষ আমার মা পৃথিবীতে কাউকে দেখে নাই। 36 বছরে মা, বাবা, স্বামী, সংসার সব শেষ। তো তখন আমার বাবা যখন ছিল তখন ওই দিবাস মামার মাকে আমার বাবা অনেক আদর করতো, অনেক রেসপেক্ট করতো। বলতো যে মাসি, আমার মার যেহেতু মাসি, বাবাও বলতো মাসি আপনার সারা জীবন আমার সাথে থাকবেন। তখন ওই দিবাস মামা, ওনার বাই ছিল নিরঞ্জন মামা, তাদের অবস্থাটা ভালো ছিল না, আমার বাবা ওনাকে রাখতেন। তা আমার মামা মাকে বলল যে দেখো পরিস্থিতি কাকে কোথায় নিয়ে আসে, এখন তোমার ছেলে কষ্ট পায় না, আমার কাছে দিয়ে দাও, আমার কাছে ভালো থাকবে। মামা তখন একটা ভালো চাকরি করে কক্সবাজারে, মিনার এজেন্সি, একটা ফিশিং কোম্পানি, ওই কোম্পানিতে চাকরি করে। আসলে মানুষের জীবন থেমে থাকে না বা চেঞ্জ হয় মুড়ে মুড়ে। তো আমি 1991 সালের 4 এপ্রিল আমি যাই। সম্ভবত দিনটা বুধবার ছিল। মঙ্গলবারে 3 তারিখে আমাদের এলাকার সবচেয়ে বড় বাজারটা আয়তন প্রায় 2 কিলোমিটার, এক মাথা থেকে আরেক মাথা। আমি বাজারে যাই যে একটা পুরান প্যান্ট কিনবো, কারণ তখন আমার ফুল প্যান্ট ছিল, আমার শুধু হাফ প্যান্টই ছিল। এটা পরে চিটাগংয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, যে কক্সবাজার যাবো, লুঙ্গি পরে তো যেতে পারবো না। তো আমি পাইনি। আমাদের পাশের বাড়ির রিপন নামে একটা ছেলে ছিল, ওর একটা পুরো প্যান্ট ছিল, ওইটা 10 টাকা দিয়ে আমি কিনেছি, আমার ওই জমানো টাকা দিয়ে। আমার ইচ্ছে ছিল যে আমি কক্সবাজারেই থাকি, বাট মামা তখন আমার মাকে, মানে আমাদের ফ্যামিলির মূল গার্ডিয়ান ছিল আমার মার যে মামা, মানে আমার দাদু, এর মানে আমার মামারও মামা। তো ওই দাদুকে মামা ফোন করে বলেছে, ও চিৎকার চেঁচামেচি করে, উড়ে পড়তে বললে ও পড়াশোনা করে না। তো আমি একদিন ওনার সাথে বলেছি আমি পড়াশোনা করি না করি, আপনি তো আমাকে কন্ডিশন দিয়েছেন যে আমি ফার্স্ট হইলে আমার রাখবেন, ঠিক আছে ফার্স্ট না হলে তো আমি চলে যাবো। তো এগুলি আমার মার কানে আসছে। তো যথারীতি আমি বার্ষিক পরীক্ষা দিয়ে চলে আসছি, এগুলি আমার দাদুর মাধ্যমে মাকে বলা হইলো। তো আমার মা বলছে দরকার নাই, মানুষ তোমার মন্দ বলে ওইখানে যাওয়ার দরকার নেই। তো পরে আমার মার্কশিটটা মামা এই পাঠাইছে যে আমি ওইখানে ফার্স্ট হয়েছি।
এবং ওইখানে একজন স্যার ছিল, মাসুদ স্যার, উনি আমার এত আদর করতো এবং উনি আমাকে একটা চিঠিও লেখে যে তুমি আর আসো নাই। উনি আমার অঙ্ক পড়াইতো, ইংরেজিও পড়াইতো, মানে আমি অঙ্কে দুর্দান্ত ছিলাম, উনি আমার বোর্ডে আমারে দিয়ে অঙ্ক করাইতো। ওরে বাবা। তো এরপর আমি আর যেতে পারিনি, আমার অনেক কষ্ট যে আমার যাইতে দিল না। তা আমি আবার আমার গ্রামের কলেজ স্কুলে পড়ি। গ্রামের স্কুলের নাম ছিল রামকৃষ্ণপুর KKRK উচ্চ বিদ্যালয়। কেবল কৃষ্ণরাজ, কৃষ্ণ দুই ভাই ছিল, তাদের নামে বিদ্যালয়। এখানে আমি 6-7 পর্যন্ত পড়েছি। 8-এ তো চলে গেলাম, কয়েক মাস পরে আসছি। আবার গ্রামের মানুষ যা হয় যে দুষ্টামি বান্দ্রামি করছে, ওইখান থেকে আবার বের করে দিছে এসে, ওকে ফাইন। তো আমি আবার 8-এ ভর্তি হইলাম এখানে। আবার এর মাঝে কিন্তু রামকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ছি, এর মানে আমি অলরেডি অনেকগুলি স্কুলে পড়ে ফেলছি। তো রামকৃষ্ণপুর স্কুল থেকে আমি 8 থেকে যখন 9-এ উঠি, তখন আমার রোল নাম্বার 8। তো আমার খুব ইচ্ছে যে একবার যদি ফার্স্ট হইতে। আর আমাদের স্কুলটা অনেক ভালো স্কুল, অনেক ভালো, মানে 22টা প্রাইমারি স্কুলের স্টুডেন্টরা এসে ওই স্কুলে ভর্তি। আর মানে কোনো একটা প্রাইমারি স্কুলের ফার্স্ট বয় স্কুলে মিনিমাম 22 বেরোল। তো আমার খুব ইচ্ছে যদি একবার হইতে পারতাম, একবার হইতে। তা আমি বরাবরই অঙ্কে ভালো ছিলাম। তো ওই হিসেবে 10-এ ঢোকার পরে আমি একটু রিকোয়েস্ট করেছি। সাত্তার স্যার ছিল, বাংলা পড়ায়, আমার এত আদর করতো, সবাই আদর করতো আমার। সন্তোষ স্যার অঙ্ক ইংরেজি পড়াইতো আমারে। তো আমি বললাম যে আমি স্কুলের হোস্টেলে থাকবো। তো হোস্টেলে থাকতে হইলে এই শর্ত মানতে হবে, এইগুলি করা যাবে না, সব কুমিল্লাতে, হোমনা রামকৃষ্ণপুর, রাইট। তো রামকৃষ্ণপুর গ্রাম। তো ওইখানে আমি হোস্টেলে থাকলাম। তো আমার ইচ্ছা যে আমার একবার ফার্স্ট হইতে হবে, টেস্ট হোক, রিটেস্ট হোক, যে কোনো সময়। পারি নাই। তো এরপর শেষ পর্যন্ত আমি 94 সালে মেট্রিক পরীক্ষা দিলাম। মেট্রিক পরীক্ষায় আমি আমার স্কুলে ফার্স্ট হয়েছি। স্কুল থেকে আমার স্কুল থেকে আমি 798 পাইলাম। আচ্ছা, তখন স্টার মার্কস। তখন আমি 5টা লেটার সহ আমি সায়েন্স থেকে। আচ্ছা, 5টা লেটার মার্কস। তো সায়েন্স থেকে কেন হইলাম, এটার পিছনেরই হইলো যে আমার বড় ভাই যে ডাক্তার হতে পারে নাই, উনার ইচ্ছা যে আমার ডাক্তার বানাবে। ওই একবার সরস্বতী পূজার দিন আমরা দুষ্টামি করতে করতে আমি ওই বয় দেখায় না বাচ্চাদেরকে, মানে জোরে চিৎকার করে বয় দেখায় লুকাই থেকে। তো আমি বয় দেখাইতে গেছি, নিচে পায়ে টিন লেগে অনেকখানি চামড়া উঠে গেছে। তো আমি বাসায় গিয়ে এটা ব্লেড দিয়ে কাটলাম। তো আমার দাদা বলছে যে তোর তো অনেক সাহস, তুই ডাক্তার হলে অনেক ভালো করবি, তুই সায়েন্সে পড়বি। তো আমি সায়েন্সে আমার পড়াইলো। তো আমি ঠিক আছে। তো এরপরে সিদ্ধান্তটা হয়তো এক সেন্সে ভালো হয়েছে, আরেক সেন্সে খারাপ হয়েছে। আমি আবার গ্রাম থেকে আসতে চাই না এইবার। আমার ফার্স্ট বয় 7, সেকেন্ড বয়, ফার্স্ট বয় ছিল 9 পর্যন্ত ছিল তফাজ্জল, আর 10-এ উঠা মহসিন হইল। মহসিন এখন চাকরি করে ডক্টর মুশারফ হোসেন কলেজে ফিজিক্সের টিচার। সে পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। আর তফাজ্জল অ্যাকচুয়ালি কিছুই করতে পারে নাই। আমি সবসময় বলতাম তফাজ্জলের হি ইজ দ্য শিপ অফ ইংলিশ। ও যখন ক্লাস 6-7-এ পড়ে দুর্দান্ত ইংলিশ বলতো। এটা একটা অদ্ভুত জিনিস, মানে সৃষ্টিকর্তার একটা খেলা। আমি জানি না, এটা আপনি বলছেন তো আমার সাথে অনেক কিছু মিলে যাচ্ছে। আমি আমার স্কুল জীবনে যাকে ফার্স্ট বয় পেয়েছি, সে জীবনে কিছুই করতে পারে নাই। হ্যাঁ, এবং এমন হয়েছে যে কলেজ জীবনে সে ব্যাক বেঞ্চার ছিল, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে সে দুর্দান্ত সাবজেক্টে পড়াশোনা করেছে। এগুলো কিন্তু মানে ভয়ঙ্কর রকম ভাবে কিছু না কিছু মোমেন্ট পুরো লাইফটাকে চেঞ্জ করে দেয়। রাইট, বলেন তারপর। তো এরপরে ওই তফাজ্জল 8টা সাবজেক্টে হাইস্ট মার্ক পাইতো। 8টা সাবজেক্টে হাইস্ট মার্ক পাইয়া হয়তো দেখা যেত যে 9 থেকে যখন 10 ওঠে 56 না 57 হাইস্ট মার্ক হয়েছে। আর মহসিন 2টা হাইস্ট মার্ক পাইছে, জেনারেল ম্যাথ আর ইলেক্ট্রিক ম্যাথ তফাজ্জল থেকে মানে 61 বেশি। মহসিন 2টায় 99 করে পেল। মানে মহসিন দুর্দান্ত ছিল ম্যাথে। পরে ম্যাথে পড়ে নাই, ফিজিক্স হয়তো পড়েছে না, ম্যাথই মনে হয় পড়েছে। আমি মেবি আই বিন রং, হয়তো ফিজিক্স হয়তো ম্যাথ, বাট মোশাররফ হোসেন কলেজে চাকরি করে। তো পরে আমি গ্রাম থেকে আসবো না, কিন্তু আমার বড় ভাই বলছে গ্রামে থাকলে তুমি খারাপ হয়ে যাবা। আর আমার বড় ভাই আমাদেরকে পড়াইতো, আমরা ছোট দুই ভাইকে পড়াইতো। প্রত্যেক বৃহস্পতিবারে বিকালে পরীক্ষা নিত আমাদের। তো পরীক্ষা নিত কি বলতাম যে আমরা কি পড়বো, কি শিখবো। তো বলতো যে বইয়ের এই 10 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা বা 20 থেকে 30 পৃষ্ঠা কালো লেখা যেগুলি, এগুলি সিলেবাস। তো বইয়ের মধ্যে সবই তো কালো লেখা, এর মানে কোনো ধরা বাঁধা কোনো প্রশ্ন নাই, সব পড়তে হবে। তো এরপর আমার লেখা তখন একবারে বিশ্রী ছিল, আমি পড়তে পারতাম না। তো শুক্রবারে সকালে আবার খাতা দেখবে, তো আমার বলতো রিডিং পড়ো, রিডিং পড়লে নাম্বার দিব, কিন্তু আমি রিডিং পড়তে পারতাম না। আচ্ছা, মানে মন ছিল, আমার লেখা এত খারাপ ছিল। এটা কিন্তু 4, 5, 6 এর গল্প বলছি। তো আমি যখন ক্লাস 8 পড়ি, চিটাগং কক্সবাজার যখন ছিলাম, ওইখানে এক ভাইয়া ছিল আনিস ভাই চিটাগং মেডিকেলে পড়তো। তো একবার গেল বাড়িতে, যে বাড়িতে ভাড়া থাকতাম,
বলছে এইগুলি কি লেখো, কাওয়ারছো বকারছো, এগুলি কিছু হইলো, লেখা সুন্দর করে। আমি বলছি কিভাবে সুন্দর করবো, এত বছর চেষ্টা করে পারি না। বলছে আজকে যাবা, স্কুল থেকে আসার সময় সবগুলি সাইনবোর্ড দেখে আসবা, আইসা চোখ বন্ধ করে 5 মিনিট চিন্তা করবা কোন জায়গায় কোন সাইনবোর্ড ছিল, এরপরে ওই অক্ষরগুলির মতো লেখার চেষ্টা করবা। এন্ড বিলিভ ইট, আই হ্যাভ চেঞ্জ মাই হ্যান্ড রাইটিং উইদিন 7 days। এখন আমার লেখা অনেক সুন্দর, আমারটা নিজেরটাই নিজে বলছি, অনেক সুন্দর। ঠিক আছে। তো এরপরে আমার দাদা এগুলি আমাদেরকে পড়াইতো, পরীক্ষা নিত, সবকিছু করতো। তা আমি দাদা তখন শহরে চলে আসে, এর আগেই আমি মেট্রিক পাস করার আগে দাদা 92 সালে শহরে চলে আসে। আমি তো 94 মেট্রিক দিই, চলে আসলাম শহরে, শনি রাখড়ায় থাকি। ঢাকা কলেজের ফর্ম কিনতে পারি নাই, তারপরে 2 দিন গিয়েছি, যারা ছিল ওইখানে ফর্ম বিক্রি করে, বলছি ভাই 2 নাম্বার কম, একটা ফর্ম দেন, চান্স পাইলেই তো ভর্তি করাবেন না তো। বলছে আমি গ্রামের যেহেতু এত শহরের রুলস রেগুলেশন বুঝি, তারপরে ওই যে বিচারমানি তালগাছটা আমার যদি একটু সুযোগ দেয়। তা আমি 2 দিন গিয়েছি পরপর, ভাই একটা ফর্ম। বলছে ফর্মটা নিয়ে তো আপনি পরীক্ষা দিলে আপনি যদি ফার্স্ট হন এখানে আপনার ভর্তি করা হবে না, কারণ আপনি তো ডিসকুয়ালিফাইড, আপনার ওই নাম্বারটাই নাই। তো যা হোক, পরে আমি ওই শনির একটা দাদা থাকতো ওইখানে, দাদার সাথে থাকলাম, ওইখানে ভর্তি করাইলো আমাকে সোহরাওয়ার্দী কলেজ, পুরান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজ, লক্ষ্মীবাজার। তা আমার দাদা আমাকে 2 টাকা দিত। 2 টাকা মানে 1 টাকা আসার সময় শনি একটা থেকে যাত্রাবাড়ি, আর যাত্রাবাড়ি থেকে হেঁটে আসতাম আমি লক্ষ্মীবাজার। আবার যাওয়ার সময় লক্ষ্মীবাজার থেকে যাত্রাবাড়ি হেঁটে, এরপরে 1 টাকা দিয়ে শনি রাখা 12 নম্বর বাসে আসা যাওয়া করতাম। মানে দাদার সাথে থাকতেন? দাদার সাথে থাকতে হবে, এটা বাধ্যতামূলক। তো দাদাকে অনেক রিকোয়েস্ট করলাম যে এখানে তো আমি কিছু কুলাতে পারছি না, ক্লাস হয় না, এখানে সরকারি কলেজ, আর তখন মারামারি হইতো সরকারি কলেজে, মারামারি হইতো, ক্লাস হয় না, আমরা গ্রামে ট্রান্সফার করে দেন, আমি ওইখানে চলে যাব। বলছে না, এখানে সব ছাত্ররা পড়াশোনা করে ভালো করে। তো যখন উপায়ন্তর না দেখি, তো আমি বলছি একটা মানে নিজে একটা বুদ্ধি বের করলাম যে বলি সব প্রাইভেট পড়তে হবে, তাহলে তো আর পড়াইতে পারবে না, আমি জানি যে পড়ানো সম্ভব না। তো বলছে যে ঠিক আছে, সবগুলি 1 মাস করে প্রাইভেট পড়ে সব শেষ করতে হবে। তো আমি বলছি তো ঢাকা শহরে কেউ পড়ায় না, সারা বছর প্রাইভেট পড়াইতে হয়। বলছে তুমি 1 মাস করে পড়লে পড়ানো তো না। তো পড়লে পরে কি সবাই যেখানে 250 টাকা 300 টাকা মাস, উনি আমার বললো যে খুঁজে বের করো সবচেয়ে কমে কে পড়ায়। তুই বের করলাম, একজনে 150 টাকা দিয়ে পড়ায়। সো আমাকে বললো যে কম, ওকে ফাইন, খুঁজে বের করলাম। কেমিস্ট্রি পড়ায় একজন 150 টাকায়, আরেকজন ফিজিক্স পড়ায় 150 টাকায়, আরেকজন ম্যাথ পড়ায় 150 টাকায়। ওনারে গিয়ে রিকোয়েস্ট করলাম, স্যার আমি 150 টাকা দিব। উনি হিন্দু ভদ্রলোক ছিল, আমার আপনি একটু কষ্ট করে একটু বেশি পড়াই দিন, 1 মাসের চেয়ে একটু বেশি, 1 মাসের চেয়ে। বলছি এটা কেমন কথা, সবাই তো 8 মাস 10 মাস পরে, 1 মাসে বেশি পরে কি করবো? আমি বলছি যাই করি, আমি পারি ম্যাথমেটিক্স, তারপরে একটু হেল্প করেন আমার। তো উনি কেমন জানি রাজি হইলো, দুনিয়া কলেজের টিচার ছিল উনি। তো দুনিয়া কলেজের একজন টিচার আছে সমীর স্যার, পরিসংখ্যানের, উনি হেল্প করলো। উনি আবার ওনারে বলে দিল যে একটু পড়াই দেন। তো এরপরে যাই ওইখানে পড়লাম, তারপরে ফাইনাল পরীক্ষা আসলো, বাট আমার কনফিডেন্স লেভেল হাই ছিল না। মেট্রিক পরীক্ষার সময় যে হাই ছিল যে কিছু একটা করে ফেলবো, এবার তোফাজ্জল আর মহসিনকে বিট করবোই, এটা হয়ে গেল মেট্রিক পরীক্ষা। ইন্টারমিডিয়েট পরীক্ষা এসে ওই কনফিডেন্স লেভেল কিন্তু নিচের, এটা একটা বড় জিনিস, আপনি নিজেই বুঝবেন যে আসলে আপনি কি করতে পারেন কি করতে পারেন না। রাইট, নোবডি ক্যান সে হোয়াট ইউ ক্যান ডু, ইউ হ্যাভ টু ডিসাইড বাই ইউরসেলফ। সো কনফিডেন্স লেভেলটা খারাপ। তারপরে পরীক্ষা দিলাম, যথারীতি পরীক্ষায় কিন্তু ফেল করলাম আমি। কত সালে পরীক্ষা দিলেন? এটা 1996 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা। এবং আপনি যদি ইতিহাস ঘাটেন, এটা কিন্তু একটা ডিজাস্টার ছিল। 96 সালে সবচেয়ে বেশি পাস করছিল ঢাকা বোর্ডে, এটা হলো 24%, 24%। ইট ওয়াজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অল ওভার দ্য কান্ট্রি। আর সবচেয়ে কম পাস করছিল যশোর বোর্ডের 16%। ঠিক আছে। তো আমি বলবো না যে আমি ওই গ্যারাকলে পড়েছি, আমি বলবো আমার প্রিপারেশন ছিল না, আমি ফেল করেছি। 798 পাওয়া একটা ছেলে, 798 পাওয়া, আমি ফেল করে ফেললাম। এখন এইটা তো গ্রামে মোটামুটি একবারে চড়াও হয়ে গেছে। তো চড়াও হয়ে গেছে, এর মধ্যে একটু ভালোর দিককে ওই মহসিন তোফাজ্জল পাস করেছে, ওরা স্টার মার্কস পায় নাই। মহসিন তোফাজ্জল ওরা গ্রামে ফার্স্ট ডিভিশন পেয়েছে। তো আমার এইখানে একটা কথা বলার জায়গা, ওই মানুষ তো খুঁজে যে কিভাবে তুমি মোটামুটি বাঁচতে পারো। তো আমি বাঁচার আরেকটা সুযোগ পেলাম। আমাদের এক স্যারের মেয়ে ছিল মুন্নি, ও
ঢাকায় পড়তো কোন কলেজে আমার মনে নাই, মুন্নি ফেল করলো, এটা একজন আমার তথ্যটা দিল। মানে সহযাত্রী খুঁজে পেলেন? সহযাত্রী খুঁজে পেলাম, যে অন্তত বলার জায়গাটা আমার হলো যে কে আমি একলা ফেল করেছি, আরো কত মানুষ তো ফেল করেছে। মুন্নিও তো স্টার মার্কস পেয়েছে 881 পেয়েছে, 781, ও ফেল করেছে, তো কি হয়েছে, ফেল আমি করতে পারি। একটু জাস্ট ইন্টারাপ্ট করছি, যারা এখন পর্যন্ত এতটুকু শুনেছেন তাদেরকে আমি বলবো গল্পের আসল জায়গা শুরু হচ্ছে এখন। বিশেষ করে এসএসসি এবং ইন্টার পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য এই এপিসোডটা যে কত ইম্পর্টেন্ট এটা বলে শেষ করা যাবে না। বলেন তারপর। তো এরপরে ফেল করলাম, ফেল করার পরে সিদ্ধান্ত নিতে নিতে কিছুদিন কান্নাকাটি করলাম, মন খারাপ, এই সেই। তো আমারে এই জায়গায় সাহস জুগিয়েছে তখন আমার এক ফ্রেন্ড ছিল তৌফিক, ও এখন বিসিএস ক্যাডারে চাকরি পেয়েছে। তখনকার সময়ে সে একবারেই পাশ করেছে, সে নরডেম কলেজে পড়তো মানবিক বিভাগের। তৌফিক এখনো আমার সাথে অনেক ভালো বন্ধুত্ব, মোটামুটি সপ্তাহান্তে কথা হয়, অনেক ভালো বন্ধু আমার। তো বলছে এটা কোনো ব্যাপার না, কত দল মানে গোল খায় পরে আবার গোল দিয়ে ফার্স্ট হয়ে যায়, চ্যাম্পিয়ন হয়ে যায়, তুই পারবি, চেষ্টা কর। তো দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সাহস তৈরি করলাম যে পরীক্ষাটা দেই, কিন্তু মাথা থেকে এটা যায় না। মজার বিষয় কি জানেন আমি কিসে ফেল করেছি? আমি ম্যাথে ফেল করেছি, ম্যাথমেটিক্সে। যে ম্যাথে আপনি এত ভালো, ম্যাথমেটিক্স বই নিয়ে এইভাবে পুইরা রইলাম যে ম্যাথে আমি ফেল করলাম। নাম্বার তো তখন দেখা যেত কিসে ফেল করে। এবার দ্বিতীয়বার পরীক্ষা দিলাম 1997 সালে। ফ্যামিলির মানুষজনের সাথে কথা নাই, বার্তা নাই, আমার জন্য ফর্ম ফিল আপ করবো কিনা এটা সিদ্ধান্ত নিতে পারতেছে না। আমাদের ফ্যামিলির সিদ্ধান্ত নেয় আর একজন লোক চলে আসে, আমার বড়দির হাজবেন্ড, উনি আমাদের ফ্যামিলির সিদ্ধান্তগুলি তখন নিত, যে পরীক্ষা দিব কি দিব না। ওকে ফাইন, সিদ্ধান্ত হলো পরীক্ষা দিব। এই সিদ্ধান্ত নিতে নিতে কিন্তু অলরেডি আরেক বছর যে পরীক্ষা দিব এখান থেকে 5 মাস চলে গেছে। তাহলে আমার হাতে আছে আর মনে করেন 6.5 মাস। তো এই সময়টাতে ডিসিশন কি হচ্ছিল, মানে পরীক্ষা দিবে অথবা কাজে কর্মে লেগে যাবে? কিছু একটা করবে, ওরে দিয়ে আর পড়াশোনা হবে না। আর আমি ভয়ে গ্রামে চলে গেছি, আমার বাইরের সামনে আর থাকবো না, আমি গ্রামে চলে গেছি। ভয় মানে? হ্যাঁ, যে কি হবে কি হবে। আচ্ছা, সো পরে সিদ্ধান্ত হলো পরীক্ষা দিব। ওকে ফাইন, তো পরীক্ষা দিলাম। ম্যাথমেটিক্স এমন প্রিপারেশন নিলাম, বাকি যে সাবজেক্টগুলি আছে ওগুলি ভুলে গেছি, বাকি সাবজেক্টগুলি আমি ভুলে গেছি। 97 সালে আমি আবার ফেল করলাম, ভয়াবহ ডিজাস্টার। 97 সালে আমি আবার ফেল করলাম, মানে 96 সালের চেয়ে পার্সেন্টেজ এবার বাড়লো, বাট আমি ফেল করলাম। আমি সোহরাওয়ার্দী কলেজ থেকে আমি হেঁটেই গেছি, আমার মনে আছে এখনো, 6টার দিকে আমি রেজাল্টটা পাইলাম। আমি 9:30 দিকে শনি রাখতে গেছি, আমি হাঁটতে পারতেছিলাম না, যে আমার রোল নাম্বারটা ওইখানে নাই। এখনকার মতো তো আর তখন রেজাল্ট চেক করা যেত। মানে জাস্ট যদি এটা ফিল করি, আমি এসএসসি ইন্টার দুটোতে স্টার পাওয়া, মানে আমি যদি আপনার জায়গায় চিন্তা করি, মানে জাস্ট জীবনে সেন্সলেস একবারও হই নাই, এটা ভয়ঙ্কর। আমি দোতলায় রেজাল্ট শিটটা দিচ্ছি, আমি দোতলা থেকে নামতে পারতেছিলাম না, যে আমি তো কারোর কিছু বলতে পারবো না যে আমি ফেল করছি। তো ওই সময় আমার মেজ দিদি ঢাকায় থাকে, দুনিয়া। আমরা ছোট যে 2 ভাই, আমার নাম গৌরাঙ্গ, আমার ছোট ভাইয়ের নাম নিতে। আমার ওই ছোট ভাইকে আমার শেষ দিদি খুব পছন্দ করতো, শিপ্রা দিদি। আর আমার মেজ দিদি আমার পছন্দ করতো, কোনো কিছু ভালো খাবার হইলে আমার মেজ দিদি আমার জন্য একটু রাখতো, আমার শেষ দিদি আমার ছোট ভাইয়ের জন্য রাখতো। তাই আমি তো বাইরের সামনে যেতে পারবো না, আমি আমার বোনের বাসায় চলে গেছি বয়ে, যে কি কর। তো পরের দিন গ্রামে চলে গেছি। তো এখন তো আত্মীয় স্বজন, যে মানে গ্রামে গেছি, মানুষ দেখে আমার হাসে যে ও এমন ছিল, ঢাকা গিয়ে এমন হয়েছে। গ্রামের মানুষ যা হয় আর কি, টিপিক্যাল গ্রামের মানুষ। তো আমি বাড়ি থেকে বের হইতে পারি না, তো কি করব কোনো তো সিদ্ধান্ত নিতে পারি না। তারপর আমার এখনো মনে আছে, আমাদের গ্রামে একজন দাদা ছিল, অশোকদা, মানে আমরা অশোক বলতাম, ওনার নাম একাডেমিক নাম হলো অসিত রায়। উনি এখন আমেরিকায় থাকেন। উনি আমাদের চেয়ে অনেক সিনিয়র। আমি যখন 5-এ পড়ি তখন উনি, না 6-এ পড়ি তখন উনি মেট্রিক পরীক্ষা দিবেন, কিন্তু আমাদের সাথে খেলাধুলা করতো। ওই যে বললাম গ্রামে চুরি, আম চুরি, জাম চুরি, আমাদের একটা গ্রুপ ছিল 16 জনের, যার বাড়িতে যা হবে আমাদেরকে দিয়ে খেতে হবে, নতুবা কেউ খেতে পারবে না। আমরা কাঁচাগুলি বেড়ে ফেলে দিতাম যে আমাদেরকে না দিলে। তো অশোক দা একদিন আমার ডাকলো যে গৌরাঙ্গ, আমি শুনছি উনি গ্রামে তখন ঢাকা ইউনিভার্সিটি পড়ে পলিটিক্যাল সায়েন্সে, তো উনি বলছে কারোর কিছু বলা দেখো নাই, তুমি না আবার চেষ্টা করো, তুমি পারবা, দেখবা। আর এখানে যদি না হয়
আমি বলছি যে হয়তো আমার বাড়ি থেকে বিদেশ পাঠাই দেবে বা কিছু। বলছে তুমি বিদেশ যাও, গিয়ে কোনো একটা জায়গায় ভর্তি হবা, দেখবা বিদেশে গেলেও তুমি ভালো রেজাল্ট করবা, আমার বিশ্বাস তুমি কোথাও পারবা, অথবা তুমি কম্পিউটার কোনো কিছুতে ভর্তি হয়ে একটা কোর্স করে আসবা, এই দেশে এসে ভালো চাকরি করো। আমার এখনো মনে আছে বিকালে বসে উনি আমার এগুলি বলছে। তখন তো আমি কই পড়বো, কি করব। আর তখন একটা সিস্টেম ছিল যে পরপর 3 বার ফেল করার আগে কলেজ থেকে মার্কশিট উঠাই দিয়ে দিত না, 3 বার ফেল করতে হইতো। মানে ওই কলেজ থেকে অন্য কলেজে যেতে পারবেন না, কলেজে যাওয়া যাবে না। মার্কশিট জমা দিয়ে তো তখন ভর্তি হইতে হইতো, মার্কশিট সার্টিফিকেট জমা দিয়ে, মেট্রিকের মার্কশিট। তো আমি ঢাকায় আসছি ওনার কথাটা শুনে যে আমি কি করব। তো তখন আমার যে বন্ধু ওই যে তৌফিক আমার বলছে তুই এখনো শেষ হয়ে যাস। তৌফিক আমারে তখন বললো যে গৌরাঙ্গ, তোর অবস্থাটা এখন নদীতে একটা মনে কর খড়কুটা পড়ছে, ওই খড়কুটাটা ঢেউয়ে শুধু বাসতেছে। এটা 1 সপ্তাহ পরে এটার মধ্যে একটু শ্যাওলা জন্মাবে, তারপরে এই শ্যাওলাটা আর একটু বড় হবে, তারপরে এটার সাথে একটা কচুরিপানা আটকাই যাবে, এরপরে এই কচুরিপানা অনেক বাচ্চা দিবে, অনেক বেশি কচুরিপানা হবে, তারপরে এটা বিরাট প্রবল আকার ধারণ করবে। তখন ওই ঢেউ আর স্রোত আইসা ওইখান থেকে আটকায়া আবার বিপরীত দিকে চলে যাবে। তুই এখন ওই খড়কুটার মতো বাসতেছিস, তোর জীবনে একটা সময় আসবে যারা এখন তোরে দেখে এইভাবে হাসাহাসি করে তারা তোর সামনে আসবে না, মাথা নত করে থাকবে। তোর জীবন হয়তো ওই সময়টার জন্য আল্লাহ হয়তো এই কাজটা করছে। আমার এখনো বিশ্বাস তুই জীবনে কিছু একটা করে ফেলবি। তো ওর সাথে আমি যাত্রাবাড়ি দেখা করি, ওর বোনের বাসায় ছিল ওই দিন যাত্রাবাড়িতে, ও হলে থাকতো 123 নম্বর রুমে। আচ্ছা, মানে বিজনেস ফ্যাকাল্টির একবারে সামনে, হতবম্ব হয়ে গেছি, মানে একবারে কমন হল যেটা সূর্য সেন হলের 123 নম্বর রুম, একবারে লিফটের পাশের রুমটা থাকতো। তো তারপরে আমি চিন্তা করলাম যে না, আমি যেভাবে পারি আবার নতুন করে আমি শুরু করব। আমি নিজে সিদ্ধান্ত নিলাম যে যা আছে কপালে আমি আবার প্রথম থেকে শুরু করব। তো 1997 সাল, এটা সম্ভবত 10ই আগস্ট রবিবার ছিল। আমি বোর্ডে আইসা একটা অ্যাপ্লিকেশন, আমার ওই সোহরাওয়ার্দী কলেজের একজন ভদ্রলোক আমার একটা বুদ্ধি দিল, দারোয়ান, বলছে আপনি এখান থেকে এটা পাবেন না, বোর্ডের প্রধান যে ওনার কাছ থেকে যদি আপনি সিগনেচার আনাইতে পারেন তাইলে এখান থেকে আমি এটা উড়াই দেবো, আপনি কারোর ঘুষ টুস দিতে হবে না। এর মানে ঘুষের প্রচলনটা তখনও ছিল। বলছে এখানে ঘুষ দিতে হবে না আপনি। আমি ওনারে বলছিলাম, আমার কেউ বলছে টাকা পয়সা দিয়ে উড়াইতে পারবেন, বলছে ঘুষ লাগবে না, কেউ দিবে না, আপনি ওইখান থেকে সাইন নিয়ে আসেন। সাইন আনলেও ঘুষ লাগবে, বলবে দেওয়া যায় না, এই না সেই না, কিন্তু আমি আপনারটা নিয়ে দিব। তা আমি রবিবারে গেলাম, প্রচন্ড বৃষ্টি ছিল ওই দিন। আমি 8:45 দিকে গেছি, 9টায় খুলবে শিক্ষা বোর্ড। তো আমার অনেকজন কি ভাই কারে চান, আমি বলছি না এমনি আসছি, আমার একটু দরকার আছে। হাতে ওই কাগজটা, কোনো ফাইল টাইল নেই, শুধু কাগজটা মানে অ্যাপ্লিকেশনটা। তো দাঁড়াইছিলাম, খোঁজ নিলাম যে উনি মানে কর্তা ব্যক্তি। তো ওনার রুমের সামনে গেছি, বললাম যে স্যার এমন এমন আমি গ্রামের ছেলে, আমি পরপর 2 বার ফেল করছি, কয়েকবার চেষ্টা করে একবার ফেল করো, এরপরে তো এমনি পেয়ে যাবা। তো উনি আমার প্রথমে এটা বললো, এটা 9:15 দিকের ঘটনা। তো আমি তো 9টার আগে দাঁড়িয়েছি, তো উনি হয়তো 9:15 দিকে ঢুকেছে, আমি 9:30টায় পারমিশন পাইলাম ঢোকার। তো ওনারা আমি বললাম যে এমন এমন আমি গ্রাম থেকে এসেছি, এখানে কোপ আপ করতে পারি না, আমরা যদি একটু হেল্প করেন, আমার মার্কশিটটা উঠানোর অনুমতি দিলে আমি আবার গ্রামে চলে যাব। তো বলছে এইভাবে দেওয়ার তো নিয়ম নাই, 3 বার ফেল করতে হয়, তুমি আরেকবার কষ্ট করে পরীক্ষা তো যদি ফেল করো তাহলে তো এমনি পেয়ে যাবে, আর পাশ করলে তো করলাই। তো আমি বলছি না, আমার মার্কশিটটা দেন, আমি গ্রামে চলে যাবো, এখানে আমার থাকার জায়গা নেই, কিছু নাই। বলছে না, দেয়া যাবে না। তো এটা 9:30 দিকের ঘটনা। আমি বাইরে দাঁড়াইছিলাম, ওই দিন প্রচন্ড বৃষ্টি হয় রবিবার। তারপরে সারাটা দিন দাঁড়াইছে, এর মধ্যে ওনার কাছে অনেকেই তো আসছে, সারাদিন দেখি অনেকজন যাচ্ছে, কথা বলতেছে, কিন্তু ওই বাইরের দারোয়ানেরা বলে রাখছে যে আমার যেন আর পারমিশন না দেয় ঢোকার জন্য। তো 11টার দিকে, 11:30 দিকে একজন ভদ্রলোক, উনি আরো উপরে, উনি 3 তলায় অফিসটা ছিল আমার মনে আছে, উনি হয়তো 5-6 তলায় বা কোথাও বসে, উনি দেখে গেছে, বলছে তুমি দাঁড়ায় আছো, আমি তো সকালে দিয়ে গেছি, এখানে দাঁড়ায় আছো কার জন্য? আমি বলছি ওনার সাথে কথা বলছে, কথা বলো না। আমি বলছি আর একটু কথা বলা দরকার ছিল, কিন্তু আমি পারমিশন পাচ্ছি না। তো উনি হয়তো বস, এই জন্য হয়তো কিছু বলতে পারে নাই, বা কাজে আসছে, বা পরিচিত হইতে পারে, বস পরিচিত। তারপর উনি কিছু বলে নাই। তো বিকাল, আমার এখনো মনে আছে সবকিছু,
4:30টার দিকে ওই ভদ্রলোক আবার নামছে, দেখে যে আমি যে জায়গায় দাঁড়াইছিলাম ওইখানে বসে আছি, পাগুলি নিচে দিয়ে কাগজটা হাতে নিয়ে। বলছে তুমি কিসের জন্য আসি? আমি বলছি আমি 2বার ফেল করেছি, আমার এই মার্কশিটগুলি যদি অনুমতি দেয়, ওনারা ছাড়া নাকি কেউ দিতে পারবে না, তো অনুমতি দিলে আমি এগুলি নিয়ে গ্রামে ভর্তি হবো, আমি পড়াশোনা করতে চাই। তো উনি আমার সাথে 2-3 মিনিট কথা বলেছে, কিভাবে ফেল করলা, কি এত ভালো রেজাল্ট করে কেন ফেল করলা। তো আমি আমার সীমাবদ্ধতা বলেছি যে আমি প্রাইভেট পড়তে পারি নাই বা কনসেন্ট্রেট করতে পারি নাই সামহাও। তো এরপরে উনি ভিতরে নিয়ে গেছে আমার, নিয়ে বলছে যে ওরে একটু অনুমতি দিয়ে দেন। বলছে ওরে অনুমতি দিলে তো আমার চাকরি চলে যাবে। বলছে আপনি তো মানুষের চাকরি দেন, আপনার চাকরি চলে যাবে। তো বলছে ওই ছেলে দাও কাগজটা দাও। তো কাগজটা দিছে, দেওয়ার পর উনি সাইন করলো। আমি ওনারে প্রথমে সালাম করলাম, আর যে নিয়ে গেছে ওনারে সালাম করলাম। তো যে নিয়ে গেছে উনি আমার জড়াই ধরে বলছে যে তুমি দেখবা অনেক ভালো কিছু করবে। তো ওই দিন বিকাল হয়ে গেছে, আমি মার্কশিটটা উঠাইতে পারি নাই। কলেজে গেছি, কলেজ বন্ধ হয়ে গেছে। তো পরের দিন 11 তারিখ আমি গেলাম, গিয়ে মার্কশিটটা উঠাইছি। উঠাইয়া কলেজে গেছি। কলেজে যাওয়ার পরে 625 টাকা লাগবে, তো আমার কাছে তো টাকা নাই, ভর্তি হবে। তখন ভাবলাম যে এগুলি উঠাইলাম তাও ভর্তি দিতে পারবো না। তা আমার কাছে 140 টাকার মতো ছিল। তা আমার এক বন্ধু ছিল নাদিম, ও এখন বিদেশ থাকে। তো ওরা এসে বললাম, ও বলছে আমি তোর টাকাটা দিব, তুই ভর্তি হ। ও ফেল করছে 2বার, বাট ওর বাবার অনেক প্রভাব প্রতিপত্তি আছে। ও বলছে তুই ভর্তি হ। আমি সরোয়ার দিতে পড়তাম সরকারি কলেজে, মার্কশিট রাখতো, কিন্তু তেজগাঁ কলেজে মার্কশিট রাখতো না। ও তেজগাঁ কলেজে পড়তো, ওর কাছে মার্কশিট ছিল, ও আগেই ভর্তি হয়ে গেছে। তো ও আমার 500 টাকা ধার দিল। আমি আমার সীমাবদ্ধতার জায়গা থেকে এখন অনেকের জন্য অনেক কিছু করি, কিন্তু ওর ওই টাকাটা আমি কখনোই শোধ দিতে পারবো না। এই টাকাটা না হইলে আমি ভর্তি দেব। এই জন্যই আমরা বলি যে ওনার গল্প যতটুকু শুনেছি যে এই জন্য বলা আছে, প্রতিটা ধর্মেই বলে যে উত্তম কথা হচ্ছে ইবাদত, সর্বোত্তম ইবাদত। ওই যে ওনাকে বারবার বলতেছে না যে শ্যাওলার যে উদাহরণটা দিল, এটা যে কত বড় মোটিভেশন উনি দিয়েছে। কারণ গল্পটা তো আপনারা জানেন না এরপরে কি ঘটতে যাচ্ছে, আমি জানি কি ভয়ঙ্কর একটা ধাক্কা খাবেন আপনারা। এবং এই যে 500টা টাকা, এটা হয়তো ওনার জন্য কিছুই না, কিন্তু এটা ওনার জীবনটাকে কি করেছে সেটা আপনারা যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে বুঝতে পারবেন। জি, আমরা শুনি, তারপরে কি হলো? আমাদের বাড়িতে আগে নাদিমদের বাড়ি ছিল, আমাদের বাড়ি আগে। তো আমি ওই কলেজে ভর্তি হয়েছি, কাউকে বলতে পারতাম না গ্রামের মানুষের, কারণ গ্রামের মানুষ শুনলে আবার বলবে যে 2বার ফেল করে এসে এখন আবার গ্রামের কলেজে ভর্তি হয়েছে। তখন ওই কলেজটা ছিল একবার নতুন কলেজ, অধ্যাপক আব্দুল মজিদ কলেজ। তখন পর্যন্ত কেউ পরীক্ষা দেয় নাই। 99-97 প্রথম পরীক্ষা দিয়েছে ওইখান থেকে। আমি ভর্তি হওয়ার আরো কয়েকদিন পরে তারপরে ওই কলেজ থেকে ভালো রেজাল্ট করবে এটা শুনতাম। তো এরপরে কলেজ থেকে স্ট্যান্ড করলো প্রথম বেচি, অনেকজন স্ট্যান্ড করলো, 10 জনের উপরে। কমার্স থেকেও স্ট্যান্ড করলো। তো এরপরে আমার যে ছোট ভাই বলেছিলাম, যে ছোট ভাই, ও তখন তো ওই আমার বন্ধুরা যারা তফাজ্জল মহসিন যে কলেজে পড়তো, রামচন্দ্রপুর ছিলাম আমি, আর ওইটা হলো রামকৃষ্ণপুর কলেজ, 2টার দূরত্ব 2 কিলোমিটার। তা আমার ছোট ভাই, আমি যখন কলেজে ভর্তি হইলাম তখন এই পৃথিবীতে 2টা মানুষ আমার সাপোর্ট করতো। আমার ফ্যামিলিতে 2জন, আর ফ্যামিলির বাইরে 2জন। একজন হইলো নাদিম, আর একজন হইলো আমার বন্ধু তৌফিক। আর অশোকদা তো তখন ঢাকায় থাকে। অশোকদা আমার মোটিভেট করতো যে তুমি পারবা। তা আমার ছোট ভাই নিতে আমার প্রথম বললো যে তুই যেহেতু কমার্সে ভর্তি হয়েছিস, তুই চেষ্টাগুলি স্ট্যান্ড করতে পারবি, তোর যে মেধা আছে। তো ও আমার প্রথম বললো। তো আমার বইপত্র নাই তখন, ও 2nd ইয়ারে পড়ে। আমার ওর 1st ইয়ারের বইগুলি দিছে পড়ার জন্য, ইন্টারমিডিয়েট 1st ইয়ারের বই। হ্যাঁ, ইন্টারমিডিয়েট। ও তো তখন 2nd ইয়ারে পড়ে। বলছে তুই আবার তাড়াতাড়ি এগুলি পড়ে দিয়ে দিস, লেখা টেখে রেখা, আমার তো আবার টেস্ট পরীক্ষা দেওয়ার পর আবার সবগুলি লাগবে। মানে বাসা থেকে আপনাকে বইও কিনে দেওয়া হয়নি? না, বাসায় তো সামর্থ্য ছিল না। মানে সামর্থ্য ছিল, ওইটা আমার
এখন মনে করি ওইটা একটা মোটিভেশন ছিল, বা ওইটা আমার জীবনের জন্য একটা ইয়ে ছিল। আমি একদিন খেতে বসছি, আমার বড় ভাই যে আমার জন্য এত কষ্ট করছে, কষ্ট পেয়েছে তো, কারণ মানুষজন আমার বড় ভাইয়ের অনেক কথা বলতো, আমার মারে অনেক কথা বলতো, তারা এগুলি সহ্য করতো যে আমি ঢাকা গিয়ে খারাপ হয়েছি। তো বড় ভাই মারে বললো যে ওরে খাওয়া দাওয়া দরকার নাই, ওরে ছাই দিবে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর বাড়িতে থাকবো না। এটা প্রায় 20 দিন ক্লাস করার পরে। তো ওই কলেজে একজন টিচার ছিল ম্যাথের, রতীন্দ্র স্যার, ওনারে গিয়ে বললাম, স্যার আমার একটা লজিন ঠিক করে দেন। লজিন মানে তো জানেন, যেই বাড়িতে ওই বাড়িতে পড়াবো থাকবো খাবো। তো স্যারের বললাম, স্যার আমার এমন এমন, আমি সায়েন্সের ছাত্র ছিলাম। ওনারে বুঝাই বলার পরে উনি আমার একটা লজিন ঠিক করে দিল। তো ওই বাড়িতে 2বার পড়াইতে হয়। তাদের অবস্থা তো ভালো ছিল না, তাদের অবস্থা ভালো ছিল না যে আমার রাইখা খাওয়ানোর মতো, কিন্তু ওই স্যার রিকোয়েস্ট করাতে আমার রেখেছে। তো ওই মানে পালাইতে চাইছিলাম ওইখান থেকে, যে রাস্তা দিয়ে আসা যাওয়া করলে মানুষ আমার দেখলে হাসে, ছোট বাচ্চারাও হাসে, তো লজ্জা লাগে। তারপরে আবার বাসায় এই অবস্থা। তো আমার ভাই, ছোট ভাই নিতেই বইপত্র দিল, আমি ওই কলেজে চলে গেলাম। তো কলেজে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি কিছু কইরা দেখাইতে চাই মানুষের, যে মানুষ থেমে থাকে না। আমি কলেজে ভর্তি হওয়ার পরে আমি যখন ওই গ্রামে চলে গেলাম রামচন্দ্রপুর, আমি 10 ঘন্টা পড়াশোনা শুরু করলাম দৈনিক, 10 ঘন্টা। এগুলি ওই লজিন বাড়িতে 2বার পড়াইতাম, সকালে রাত্রে 2 বেলা পড়াইতাম। কলেজে থাকতাম 10টা থেকে 2টা। এই সময়গুলি ছাড়া আমি 10 ঘন্টা পড়তাম। আর আমি ছোটবেলা থেকে ধর্মকর্ম করে আমি ভোর 4টায় উঠে যেতাম, উঠে স্নান টান করে প্রেয়ার করে তারপরে 5টার মধ্যে পড়তে বসতাম, 8টা পর্যন্ত নিজে পড়তাম। নিজে পড়ার পর 8টা থেকে বাচ্চাগুলির পড়াইতাম 9:30 পর্যন্ত। তারপর খেয়ে দিয়ে কলেজে যেতাম, 2টায় আসতাম, আইসা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে 3টা থেকে টানা পড়তাম, একবারে টানা 5টা পর্যন্ত 2 ঘন্টা পরে ওদেরকে আবার পড়াইতাম। এরপরে ওদেরকে 7টা পর্যন্ত পড়াইয়া আবার 7টার সময় পড়তে বসতাম। একবার খেয়ে পড়তে বসে যেতাম, আমি তাদের এখানে খেয়ে পড়তে বসে যেতাম। ওই 10 ঘন্টা আবার হইলে আমি ঘুমাই যেতাম, যে 10 ঘন্টা আজকে পড়া শেষ। কোনোদিন যদি 9 ঘন্টা পড়তাম, পরের দিন আমি 11 ঘন্টা পড়ে ফেলতাম, যে কালকে 1 ঘন্টা আমার পড়া কম হয়েছে। তো আমি 4 মাস পরে দেখি ফার্স্ট ইয়ারে কোনো পড়া নাই আমার, আমি সব পারি। তাই আমি আমার ছোট ভাইয়ের বলছি যে আমি এগুলি সব পারি। বলছে তুই পড়লে দেখবি তুই ভালো রেজাল্ট করবি, তুই অনেক ভালো রেজাল্ট করবি, স্ট্যান্ড করবি। তা আমরা ভালো ছাত্র। আমার আগের বেচে 93 সালে রামকৃষ্ণপুর স্কুল থেকে তহিদুল ইসলাম নামে এক ভাই, তহিদ ভাই 10ম স্ট্যান্ড করে। তো গ্রামের সাংবাদিক যায়, তা আমার মা আমাদেরকে বলছে তোমরা নাকি ভালো ছাত্র সবাই বলে। তখন তো আমরা আমি মেট্রিক পরীক্ষা দিব, আর আমার ছোট ভাই তখন 8-এ পড়ে, 2 বছরের জুনিয়র। তোমাদের জন্য তো সাংবাদিক আসে না। তো আমার মারে বুঝাইছে যে উনি স্ট্যান্ড করছে, এই জন্য আসছে। তো পরে আমার তখন ইন্টারমিডিয়েট যখন ভর্তি হয়, তখন আমার মনে হয়েছে যে আমার মার আশার আমার পূরণ করতে হবে কোনোভাবে। তো আমি 11 ঘন্টা পড়তাম, 12 ঘন্টা পড়তাম, 13 ঘন্টা পড়তাম। তো পড়তে পড়তে আমি কলেজে যখন প্রথম পরীক্ষাটা হইলো, প্রথম ফার্স্ট হই কলেজে। আমার সাথে আমার বন্ধু বলতে তেমন কেউ ছিল না, আমার সাথে কথা বলতো না। বলতো আদু ভাই 2বার পড়ে আইসা আমি যে বেঞ্চটায় বসতাম প্রথমে কেউ বসতো না, একদম পিছনের দিকে, কোনার দিকে। আমি পিছনে বসতে পারি না, আমার লজ্জা লাগতো পিছনে বসলে। আমি সবসময় স্কুল কলেজের সামনে বেঞ্চে বসতাম। ওই বেঞ্চে কেউ বসতো না? না, আমার সাথে কথা বলতো না, বসতে যেত না প্রথম। কি ভয়ঙ্কর সামাজিক মানসিকতা আমাদের। তো ওইখানে যে বাংলা স্যার, উনি আমারে খুব আদর করতো। আর ম্যানেজমেন্টের স্যার আমার প্রথম যেদিন ভর্তি হতে গেছে, আমার মনে আছে উনি একটা গ্রামের কলেজ তো টিন সেট, একটা কাঠের একটা ওই পায়া যেটা, এটার মধ্যে হেলান দিয়ে আমার মার্কশিটটা দেখছে, বলছে তোমার দিয়ে আমি এখান থেকে ভালো রেজাল্ট করে দেবো। আমার মনে আছে স্যার আমার দোয়া করেন, আমার করতে ভালো রেজাল্ট। আমি ওনারা সালাম করছি, বলছে তোমার বাড়ি কোথায়? বলছি মনে মনে। বলছে এত কাছে তোমার বাড়ি, একটা নদী আছে, নদীটা পার হইলে আমাদের 20 মিনিট লাগে হাইটা গেলে। তারপরে আস্তে আস্তে কয়েকটা বন্ধু হইলো। এর মধ্যে একটা মেয়ে বন্ধু ছিল নাসরিন, এখন তেজগাঁ কলেজে আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ও আমার দাদা ডাকতো, বলতো দাদা আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবেন, আপনি পড়াশোনা করলে আপনি যা বুঝেন
আপনার যেভাবে মানে মানে আমি নোট করে পড়তাম, আমার প্রত্যেকটা ক্লাসের মানে নোটের মানে যে নোট করতাম ডাইন কর্নারে লেখা থাকতো যে এই নোটটা আমি প্রথম কত তারিখে করছি, দ্বিতীয়বার রিভাইজ যখন নোট করতাম আগের ডেটটাও থাকতো, 2 নম্বর ডেটটা ব্র্যাকেটে সেকেন্ড লেখা থাকতো, ব্র্যাকেটে থার্ড। আমার এক একটা প্রশ্ন এমন 6, 7, 8 পর্যন্ত যাইতো, আর মানে এটার আমি 7 বার 8 বার মডিফাই করছি। তো আমারে তখন অভয় দিল যে আপনি ভালো কিছু করবেন, ভালো কিছু করবেন, সব সময় বলতো। তো কলেজে গেলে আমার জন্য উনি অনেক কিছু করেছে আমার জন্য। উনি প্রথমে আমি ওই যে পড়ায় টড়ায় যাইতাম, আমার দেরি হইতো, তো উনি গিয়া প্রথমে ওনার একটা খাতা দিয়ে আমার জন্য জায়গা রাখতো। আমি বলতাম যে আমি পিছনে বসতে পারি না, লজ্জা লাগে, তো উনি আমার জন্য জায়গা রাখতো। আমি শুধু এতটুকুই বলতে পারি যে ফ্যামিলি মেম্বাররা যদি কেউ দেখে থাকেন তাহলে বলবো যে প্রত্যেকটা সন্তান যারা এসএসসি এবং ইন্টার পড়ুয়া আছে তাদের প্রত্যেককে এই গল্পটা আপনারা অন্তত 5 বার দেখাবেন। এবং আমি বলি যে আমাদের যেরকম টেস্ট পেপার যেরকম গলার মালা হয় এসএসসি পরীক্ষার সময় বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র, কিংবা আমি জানি না এটা এখন হয় কিনা, ইন্টারে যেরকম মালা হয়, আমি মনে করি ওই মালার সাথে এই মালাটা থাকা উচিত। এই গল্পটা শেষ পর্যন্ত শোনেন। তো এরপরে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবো আমি ফার্স্ট হইলাম কলেজে। আচ্ছা, কলেজে ফার্স্ট হইলাম, তখন আমার অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে, এর মধ্যে একটা না আমি বলি যে মফিজ ছিল, ও আমার কন্টেন্ডেড ছিল কমার্সের। তারপরে আরো কয়েকজন ছিল, আব্বাস, ওই নাসরিন ম্যাডাম মানে নাসরিন আপা। তারপরে সায়েন্সের অনেকগুলি ভালো বন্ধু ছিল আমার, মহিউদ্দিন, তারপরে আবুল কালাম আজাদ, মানবিকের ছিল আলমামুন। এক একজন এক এক জায়গায় টপ লেভেলে আছে এখন, মানে সবাই। তো আমি তখন তো ওই লজিন থাকি, তো আমি ওদেরকে বললাম যে আমি এইভাবে থাকি, আমার যদি মানে হোস্টেলে থাকতে পারি তাহলে তোমাদের সাথে থাকলে আমার আরো পড়াশোনার মানটা ভালো হবে। তো বললো যে এখানে তো সিট নাই, মানে আসলে সিট ছিল না, 12 জন থাকতো ওরা একটা হোস্টেলে। তো এর মধ্যে আমি যে বাড়িতে লজিং থাকতাম তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। আমি নিজে দেখতেছি যে একটা অতিরিক্ত মানুষের যে তারা খাবার দিবে ওই ক্ষমতাটা তাদের নাই। তা আমি মানে একটু বিবেক তো আমার আছেই, যে আমি হয়তো পড়াই, তাদের পড়ানোর দরকার নেই, ছাত্রছাত্রীগুলো বেশি ভালো ছিল না। তো তারা হয়তো ওই স্যার রিকোয়েস্ট করছে এই জন্য রাখছে, বুঝতে পেরেছে, রাখছে। তো আমি আমারই আর ক্লাসমেট ছিল, মানে 2 জনেরা ভাই বোন একসাথে পড়তো, দয়ালমণি আর কল্যাণী দত্ত। তো দয়ালমণি আমার বললো যে গৌরাঙ্গ তোর এত প্রবলেম, ওরা আবার প্রভাব প্রতিপত্তি, ওদের নিচে একটা ফার্মেসি আছে, 2 তলায় ওদের ফ্যামিলি থাকে, আর 3 তলায় দয়ালমণি থাকে। বলছে তুই আমার, ওর ছোট একটা বোন আছে অলকা, বলছে তুই অলকারে পড়াইস, আমাদের বাড়িতে তুই খাওয়া দাওয়া করিস, আমার সাথে থাকিস, তাহলে আমার পড়াশোনা হবে। তা আমি ওদের বাড়িতে থাকলাম। তো গ্রামে যা হয় আর কি, অনেক কিছু আমার জীবনে অনেকে জানে না, আজকে জানা উচিত। যে হঠাৎ ওই বাড়ির তারা বললো যে, তো ওই মামা ডাকতাম আমি দয়ালমণির বাবারে, টিউশন নিতে পারেন নিচে থেকে, সমস্যা নেই। তো বললো যে বাবা তুমি বাড়িটা ছেড়ে দাও। তো আমি তৎক্ষণাৎ মানে আমি কি করব বুঝতে পারতেছি না, যে আমার খাওয়ার জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমার ফ্যামিলি মানুষের সাথে তখন কোনো যোগাযোগ নেই, শুধু আমার ভাই আর আমার মার খবর পাই আমি ওই রামচন্দ্রপুর বাজার, তো বড় বাজার যে বললাম, মানুষজন গ্রাম থেকে আসে, আমি শুনি মা কেমন আছে। তো আমি তখন ওই যে মফিজ আজকে এখানে আসার আগে ওর সাথে আমার 1 ঘন্টা কথা হয়েছে ফোনে, 1 ঘন্টা 59 মিনিট। তো গ্রুপে ও অনেকের নিয়ে আসছে, কথা বললাম। তো মফিজ তোমার সিটটার মধ্যে আমারে দাও রাত্রে একটু থাকার জন্য, আমি দিনে দিনে বাইরে থাকবো, কলেজে পয়লা রাত্রে এসে তোমাদের সাথে থাকবো। তো বলছে তোমার খাওয়া দাওয়া, আমি বলছি আমার এক কাকাতো বোন ওই গ্রামে থাকে, আমি বলছি আমার কাকাতো বোনের বাড়িতে আমি খাওয়া দাওয়া করবো। আসলে ওই হোস্টেলে থেকে যে টাকা দিব খাবার, ওই টাকা আমার ছিল। Take your time, sir. No problem. তারপরে আমি আমার বাংলা স্যার শাহ আলম স্যার বললাম, স্যার আমার খুব কষ্ট এখন। তো আমার ওই বোনের বাড়িতে 1 দিন 2 দিন পরে যাইতাম, গিয়ে একবেলা খাইতাম, ওই আমি 2 দিন থাকতাম। বোনের বাড়িতে গেলে তো 2 দিন পরে এমনি খাইতে বলে। বোনেরা আবার অনেক পয়সা, অনেক মানে গ্রাম এলাকায় কোটিপতি। তো আমার বলতো, তো আমি খাইতাম, আমি তো খাইতাম আমার নিজের জন্য,
আর ও বলতো যে ভাই আসছে, জানো তো ভাই, আমার আপন কাকা তো বোন। তো এরপরে স্যার একটা টিউশনি খুঁজে দিল, টিউশনটা করলাম 3 মাস করার পরে টিউশনটা আবার চলে গেল। ওই ছেলেটা ঢাকা এসে পড়ছে মামার বাসায় থেকে পড়বে। তো ওই টিউশনটা যখন করি তখন আমি 500 টাকা পাইতাম, আমি কষ্ট করে খরচ করতাম 350 টাকা থেকে 450 টাকার মধ্যে আমি খাওয়া দাওয়া করতাম। হোস্টেলে তখন টাকা দিই, হোস্টেল টাকা দিয়ে আমি ওই ক্যালেন্ডারে লিখে রাখতাম, আমার একটা ক্যালেন্ডার ছিল যে কোন দিন দুপুরে খাবো আর কোন দিন রাত্রে খাবো। মানে খাবারটাও আপনি ক্যালেন্ডার মেনটেন করতেন? কারণ আমি ওই 300 টাকা দিয়ে খাইতাম, ওটা ওই হিসাবের সাথে ম্যানেজ করতেন। 10 টাকা করে একটা মিল হয়, তাইলে আমি 30টা মিল খেতে পারবো, আর বাকি টাকাটা সেভ করতাম। যে টিউশন যদি পরে চলে যায় তো ঠিক কয়েক মাস পরে টিউশন চলে গেল, আমার কাছে তখন 250 টাকার মতো ছিল। তখন ওই স্যার বিল্লাল স্যার যে ম্যানেজমেন্ট আমার পড়ায়, উনি একবারে প্রথম থেকে আমার সাপোর্ট দিতে শুরু করলো, ফাইন্যান্সিয়াল না, মানে মেন্টালি যেইভাবে পারা যায়। কেউ কিছু বললে তাদের সাথে স্যার কথা বলতো। অনেক টিচাররাও ভালো চোখে আমার দেখতো না, টিচারদের ছোট করতে যাচ্ছি না এখানে, ভালো চোখে দেখতো না, সায়েন্সের টিচাররা বিশেষ করে। তো এরপরে স্যার একটা টিউশনি ঠিক করে দিল। তখন আমি আমিননগর থাকি, গ্রামের নাম, আর টিউশনিটা হইল কাঁঠালিয়াকান্দা, মাঝে রাস্তা হইল 3 কিলোমিটার। তো আমি যাই, গিয়ে ওইখানে টিউশনিটা করি। ও ওইখানে ছেলেটারে পড়াইতাম আমি, আলিম। তো আমি ওরে পড়াই। আসলে স্যার জোর করে টিউশনটা দিছে, ও আসলে ছাত্র ভালো না, কিন্তু ওর ভাই একজন সিঙ্গাপুর থাকে, টাকা পাঠায়, বলছে তোর এত টাকা দিয়ে কি করবে, এই ছেলেটা একটু সাহায্য হবে, তুই পড় ছেলেটার কাছে। তা আমার একবারে আচার ব্যবহার ভালো দেখে ও বলছে যে স্যার আপনি পড়াইতে হইব না, এসে আপনার সাথে গল্প করেন, আমি তো ভালো ছাত্র না, তাও আপনি টিউশনটা করেন। তো 3-4 মাস পরে চিন্তা করছি না, টিউশনটা করা যাবে না, এমনি টাকা পয়সা নিয়ে। ও আসলে বুঝে না, এইটা পরে এইটার অঙ্ক ও বুঝে না, 9 উঠছে, কিচ্ছু বুঝে না। তো পরে ওই 4 মাস টিউশনি করতে গিয়ে আবার আরেকটা নতুন অভিজ্ঞতা হইলো। তখন 98 সালে বন্যা হয়। তো বন্যা হয়, এখন ওই গ্রামে যাইতে হয়, নৌকা দিয়ে যাইতে হয়, 2 টাকা দিয়ে নৌকা দিয়ে যাইতে হয়। তা আমি যাওয়ার সময় ও আমার প্রায় বলতো স্যার আপনি ওই পোটলার মধ্যে গিয়ে, আমি যাওয়ার সময় গামছা নিয়ে যেতাম, যাওয়ার সময় নৌকা দিয়ে যেতাম, আসার সময় 7টায় আসতাম। মানে ওই 2 টাকা সেভ করার জন্য 30 দিনে 60 টাকা সেভ হবে, আমি 6 দিন খেতে পারবো। What a story, what a story. তারপর কলেজে যখন ফার্স্ট হওয়া শুরু হইলো, সেকেন্ড ইয়ার উঠছি, ফার্স্ট ইয়ার প্রি টেস্ট পরীক্ষা ফার্স্ট হয়েছি, তখন কলেজ থেকে সিদ্ধান্ত নিল যে ওই কলেজের সিস্টেম হইলো যে যারা ব্রিলিয়েন্ট তাদেরকে কলেজ টাকা দেয়, কিন্তু আমার তো টাকা দিত না, কারণ আমি তো ড্রপ আউট স্টুডেন্ট ভর্তি, সেই জন্য আমার টাকা দিত না। তো এরপরে ওই বিল্লাল স্যার রিকোয়েস্ট করছে যে ও এত ভালো করে, তাহলে উঠতে খারাপ যারা, ওরা যদি টাকা পায় তাহলে ও কেন পাবে না। তো এরপরে কলেজ থেকে সিদ্ধান্ত নিল যে আমারে 550 টাকা দিবে। তো তখন আমার মোটামুটি খাওয়ার একটা নিশ্চয়তা হয়ে গেল যে আমি এই টাকাটা তো পাবো। তারপরে সেকেন্ড ইয়ার উঠে তখন আমি পড়া শুরু করলাম। ওই যে আগে তো 10 ঘন্টা পড়তাম, হোস্টেল আইসে, ওই হোস্টেলটার নামই মেরিট হোস্টেল। ওই আমিননগরতে চলে আসলাম, এটা বাজার বলে, বাজারের হোস্টেল, মেরিট হোস্টেল। চক্রান্তের কি ফেয়ার দেখেন, ওই আমার মামা যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল, মামার যেই দোকান, মামা যেই রুমে পূজা দিত, ওই রুমটা আমার পড়ার রুম, যে মামা আমার মারে আইনা বাড়িতে দিয়ে গেছে। মামার যে দোকান ছিল ওই দোকানটা হইলো হোস্টেল, ওই দোকানের মামা যে দোকানে পূজা দিত যে রুমটার মধ্যে, ওই রুমটা হইলো আমার রুম। ওই কলেজের আবার সিস্টেম ছিল যারা কমার্সে ফার্স্ট হইতো তাদের জন্য ওই রুমটা। আচ্ছা, আমি ওই রুমটা পাইলাম। তা আমার মার সাথে একবার দেখা করতে বলছে যে এটা ঈশ্বরের হয়তো লীলা খেলা। আমি 2 বছরে আমি 2 বার আসছি রামচন্দ্রপুর থেকে রামকৃষ্ণপুর, হেঁটে আসতে 20 মিনিট লাগে। একবার আসছি খবর পাইছি মা একটু অসুস্থ, দেখতে আসছি। আরেকবার আসছি আমাদের এপ্রিলের 2 তারিখ বৃহস্পতিবার পরীক্ষা আরম্ভ হয়েছে, 1 তারিখ মার সাথে দেখা করতে আসছিল। আর দেখা করতে পারেন? আমি দেখা করতে পারিনি, মানে আমি পড়াশোনা করতাম, আর একটা টেনশন ছিল, লজ্জায় আসতাম না। আসলে আবার ভাই আমার সাথে কথা বলতো না, তো খারাপ একটা সম্পর্ক ছিল। আপনার ওই সময়টাতে কি কোনো চিন্তা ছিল যে এইবার যদি কোনো দুর্ঘটনা ঘটে আপনি কি করবেন, নাকি ওরকম কোনো চিন্তাই করেননি মাথায়? না, আমি তখন চিন্তা করছি যে আমি এমন কিছু একটা করব মানুষ যেন সারা জীবন মানুষ মনে রাখে, এই কলেজ যেন আগামী 100 বছর আমার নিয়ে কথা বলে। সেকেন্ড থট কোনো চিন্তাই দেন না, কোনো চিন্তা নেই। মানুষের লক্ষ্য এরকম হওয়া উচিত। মানে আমি তো বলি মানুষের যে আমাদের হিন্দু ধর্মে একটা কথা আছে যে যখন অর্জুন
ইয়ে করে ওই যে লক্ষ্য বান নিক্ষেপ করে, তখন বলছে সবার দুর্যোধন দুঃশাসন সবার বলছে যে ওই গাছে টিয়া পাখির চোখ না, চোখের মণি লাগাইতে হবে তীর দিয়ে। তো সবার জিজ্ঞাসা করছে টিয়া পাখি দেখো, প্রথমে বলছে দেখি, বলছে মারে লাগে না। আর অর্জুনের বলছে দেখো, কয় না কোনো টিয়া পাখিতে দেখা যায় না। বলছে দেখো না ওইখানে আকাশ, নীল আকাশ, বলছে আকাশ টাকাশ কিছু দেখে না। বলছে একটা বট গাছও চোখে পড়ে না। বলছে একটা টিয়া পাখি, কয় চোখে পড়ে না। বলছে ওইখানে একটা কালো চোখ আছে, কয় চোখে পড়ে। কয় তোমার চোখে কি পড়ে? কয় তিল, কেমন জানি একটা কালো একটা তিলের চিহ্ন আছে। হোয়াট ইজ দ্য ফোকাস? ফোকাস আরো সহজ করে বলে, এই যে ক্যামেরাতে যারা আমাকে দেখছেন, এই যে আমি ফোকাস, 4-5টা ব্লার, এটা হচ্ছে ফোকাস। তো জীবনে লক্ষ্যটা সেরকম এরকম হওয়া উচিত যে আমার টার্গেট হচ্ছে এটা, বাকি সবকিছু ধোঁয়াশা। হ্যাঁ, তো আমি পড়া শুরু করলাম। ওই মেরিট হোস্টেলে আইসা আমি 16 ঘন্টা পড়া শুরু করলাম। তখন তো আমার টিউশনই নাই, লজিং বাড়িতে পড়ানো নাই, কিছু নাই, শুধু কলেজ আর পড়াশোনা। আমি রাত্রে 2:30 থেকে 4টা 1.5 ঘন্টা ঘুমাইতাম। আমি 16 ঘন্টা পড়া শুরু করলাম। এবং প্রিটেস্ট পরীক্ষার পরে এগুলি শুধু ওই হোস্টেলে যারা ছিল তারা আমার বন্ধুরা হয়তো দেখছে বা শুনছে, আমি 22 ঘন্টা পড়েছি। 22 ঘন্টা পড়েছি। সবাই পড়তো ওই হোস্টেলের, সবাই পড়তো, আমি সবচেয়ে বেশি পড়তাম যে আমার কিছু একটা করতে হবে। এর মধ্যে আমার ছোট ভাই কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে দিল। আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমার ছোট ভাই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে দিল। আমার ছোট ভাই 7th প্লেস করলো, মানে কমার্স থেকে। ও মেট্রিকে স্ট্যান্ড করতে পারে না আর্টস থেকে। কুমিল্লা বোর্ড ছিল তখন, চিটং ছিল না। তো 786 পাইছিল, ও মেট্রিকে স্ট্যান্ড করতে পারে নাই। আচ্ছা, মানবিক থেকে পরে 2 নম্বরের জন্য ইন্টারমিডিয়েট গিয়ে 7th স্ট্যান্ড করে ফেললো। ভেরি গুড। তো তখন আমার নিজের কাছে মনে হইলো যে আমি বড় ভাই হিসেবে আমার 6th হইতে হবে, 5th হইতে হবে, মানে 7th হইলে হবে না। আস্তে আস্তে টার্গেট আমার বাড়ছে। তো নিতাই রেজাল্টটা দেওয়ার পরে নিতাই আমার সাথে একদিন দেখা করতে আসছে। বলছে আমি যদি 7th হইতে পারি, তুই ফার্স্ট হইতে পারবি, শুধু একটু পড়া যা। এবং আমার জীবনে আমার জন্য ও যা করছে এগুলি হয়তো আমি ওর ঋণ শোধ করতে পারবো না। আমার প্রত্যেকটা বইয়ের 30টা গাইড বই ছিল, ওর বন্ধু বান্ধব থেকে সব গাইড বই সংগ্রহ করে আমার দিছে, যে কোনো পড়া যেন না থাকে যে তুই পারস না, সব পড়ে শেষ করে দে। তো আমি এগুলি দিয়ে নোট করে সবকিছু আমি নিজে পড়তাম। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা নোট ছিল আমার, আলাদা আলাদা প্রশ্নের আলাদা আলাদা আবার ব্যাচ ছিল, যে এগুলি ব্যাকডেটেড, এগুলি আপডেটেড। তারপরে মোটামুটি প্রিপারেশন নিলাম, সবাই সবকিছু হয়েছে। তখন ওই কুমিল্লার মোটামুটি নাম করা কলেজ ছিল ভিক্টোরিয়া কলেজ, তারপরে ওই চাঁদপুর পুরান বাজার কলেজ, আরো কয়েকটা কলেজ যেগুলি স্ট্যান্ড করতো। তখন তো স্ট্যান্ড ছিল, 20 জন স্ট্যান্ড করতো। তো একজন মজিদ স্যার, আমাদের প্রিন্সিপাল, আমার জীবনের অনেকের অবদান, এই মজিদ স্যারের অনেক অবদান। উনি যদি আমার ওই 8 মাস টাকা না দিত, হয়তো তখন আমার এই স্ট্রাগল করতে হইতো, খাওয়ার জন্য চিন্তা করতে হইতো। তো আজকেও আমার বন্ধুদের সাথে শেয়ার করতেছিলাম। তো আলমামুন যে ও জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কিশোরগঞ্জে, বলতেছে গৌরাঙ্গ এখন বুঝি যে আসলে তখন তুমি খাইতা না, বলতা যে ডাক্তার তোমার না করছে সকালে খাইতে। আমি কোনোদিন সকালে খাইতাম না, সকালে খাওয়ার সময় আমি বাইরে চলে যেতাম, কারণ ওরা খাবে, ওদের তো খারাপ লাগবে যে আমি খাইতে পারি না। তো মজিদ স্যার তখন আমার টাকা দিল, ওই টাকা নিয়ে তো আমি টেনশন ছাড়া পড়াশোনা করতে পারছি। তো উনি একদিন কুমিল্লা থেকে আসলো, আইসা বলছে আজকে আমাদের সব ভালো কলেজের প্রিন্সিপালদের মিটিং হয়েছে, বলছে ভিক্টোরিয়ার একটা ছেলে নাকি ফার্স্ট হবে। তো ভিক্টোরিয়ার প্রিন্সিপাল বলে আসছে, ছেলেটার নাম সম্ভবত তানবীর ছিল, যে তানবীর বললেন ও এবার পরীক্ষা দেওয়ার দরকার নেই, গৌরাঙ্গ পরীক্ষা দিবে, গৌরাঙ্গ ফার্স্ট হবে, ওর ফার্স্ট হওয়ার ইচ্ছা থাকলে ও যেন আগামীতে পরীক্ষা দেয়। তো স্যার কলেজ এটাই আমার এটা সব টিচারদের সামনে বললো, বলছে এখন আমার মানিজ্য যদি রাখার দরকার হয় তাহলে তুমি পড়াশোনা করো না, অথবা করো না। তখন থেকে আমি 22 ঘন্টা পড়াশোনা শুরু করলাম। আমার এখন মনে আছে আমাদের ওই মুখলেসুর রহমানের বই পড়াইতো ইকোনমিক্স, 55টা ব্রড কোশ্চেন ছিল, আমি 54টা পারতাম। এই জন্য স্যার আমার 2টা থাপ্পড় দিচ্ছে যে বাকি একটা পড়ো নাই কেন। আমি বলছি স্যার 10টা প্রশ্ন আসবে, 5টা অ্যান্সার করতে হবে, তো এইটা সহ আসলো আমার 9টা কমন পড়বে। এরপর আরেকটা থাপ্পড় দিচ্ছে, বলছে আমি এটা শুনতে চাই না, তুমি ওইটা পড়ে এসে বলবা যে আমি পড়ে আসছি। তারপর আমাদের পরীক্ষা আরম্ভ হইলো 2 তারিখে, আমি 1 তারিখে আমাদের বাড়িতে আসছি, আমার বন্ধু ওই মুভি জেরে নিয়ে আসছিলাম। আমি এখন ভেজিটেরিয়ান, তখন ভেজিটেরিয়ান ছিলাম না। আমার মা সিলভার কাপ মাছ রান্না করছিল, তা আমি খেয়েছি। খাওয়ার পরে আমার মা অনেকখানি আগাই দিছে। আগাই দেওয়ার পরে
আমার মা বলছে যে বাবা তুমি যে ফেল করছো যত মানুষ জানছে এর চেয়ে 1000 গুণ মানুষ যেন জানে যে তুমি পাস করছো। তা আমার মা সবসময় আমি কোথাও গেলে মাটিতে থুতু দিয়ে আঙ্গুল দিয়ে আমার মানে আশীর্বাদ করে দেয়, নখ কেটে দেয়। তা আমরা ওই যে নদীটা তিতাস নদীটা, এটাই আর একটা খালের মতো গেছে, যে খালটা আমি পার হইতাম সাথে। তা আমার মা ওইখানে আইসা, তো আমরা খেয়াতে যখন উঠছি তখন আমার মফিজুল জিজ্ঞাসা করছে যে গৌরাঙ্গ, আমি ওরে ভয় পাইতাম, ওরে আমরা বলতাম কম্পিউটার কলেজের মধ্যে। আমি যদি 80 পৃষ্ঠা লিখতাম, ও 84-85 পৃষ্ঠা লিখতে পারতো। ম্যানেজমেন্ট, ব্যাংকিং, ইকোনমিক্স, বাংলা সেকেন্ড পেপার, এগুলো তো থিওরিটিক্যাল ছিল। ও আমাদের 4-5 পৃষ্ঠা বেশি লিখতো, এত দ্রুত লিখতো। তো বলছে তোমার মা অনেক শিক্ষিত না? আমি বলছি না, আমার মা জ্ঞানী, মাত্র 2 থেকে 3-তে পড়ছে, আমার 12 বছর বয়সে বিয়ে হয়েছে। আমার মা জ্ঞানী, শিক্ষিত না। আমাদের ধর্মের হেন কিছু নাই, আমার মা জানে না, সব জানে। কেউ যদি মাস্টার্সও পাশ করে আসে সংস্কৃত থেকে, সংস্কৃত পড়লে আমার মা বলে দিবে এই জায়গায় এটা ভুল হয়েছে। আমার মা সব জানে আমাদের ধর্মের। তো এরপরে সবাই নামাজ পড়তে গেছে, আমাদের হোস্টেলে সবাই নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। তো ইয়ে করে আসছে সবাই মসজিদ থেকে। তখন আমি মসজিদের সবারই জিজ্ঞাসা করছি কে কি চাইলা কালকে পরীক্ষা? তো সবাই বলছে একে একে আল্লাহ যেন আমাদের সবার ভালো করে। তো মফিজ বলছে গৌরাঙ্গ, আমি আল্লাহরে বলছি আল্লাহ আমার ফার্স্ট হওয়ার দরকার নেই, গৌরাঙ্গ ফার্স্ট হলে গৌরাঙ্গের আম্মা খুব খুশি হবে। জীবন আসলে সুন্দর, সুন্দরটাকে দেখতে হয়। এত এত কষ্টের গল্প উনি বলছে, আমি জড়াই ধরছি যে মফিজ আসলে আমি ফার্স্ট হলে আমার মা খুব খুশি হবে। আমার এই রেজাল্টের পিছনে আমি যা করছি পরে অনেক অবদান। আমার যে রান্না করে খাওয়াইতো আপা, শারমিন আপা, ওনারও অনেক অবদান। রান্নাঘর যাইতে 1 মিনিট সময় লাগতো, কিন্তু উনি এসে খাবারটা নিয়ে, প্লেটটা নিয়ে তারা দেখতে পাই আপনার জন্য খাবার নিয়ে এসছি। আমি খাইয়া ওইখানে হাতটা দিলে উনি থালাটা নিয়ে যেত, কারণ আমি ওইখানে যাবো আসবো, সবাই একটু 5 মিনিট 10 মিনিট গল্প করবো, আমার এত সময় নাই। সবাই বুঝতো আপনার ডেডিকেশনটা। হ্যাঁ, সবাই বুঝতো, সবাই বলতো যে হ্যাঁ তুমি পারবা পারবা। সবাই আমার উৎসাহ দিত সবাই। পরে ওই যে এত বন্ধুত্ব হইলো, প্রথম আবার কেউ কেউ আমার বলতো যে সরি, প্রথম তুমি আসছো, আমরা এমন বিহেভ করছি তোমার সাথে। আমিও সবার সাথে ভালোভাবে চলতাম তখন। তারপরে 2 তারিখ পরীক্ষা শুরু হইলো। কোন সালের 2 তারিখ? 1999 সালের 2 এপ্রিল, বৃহস্পতিবার। আচ্ছা। বুধবারে প্রচন্ড জ্বর হয়েছে, জ্বরে আমাদের কলেজের চাল উড়াই নিয়ে গেছে। এরপরে পরীক্ষার হলে গিয়ে দেখি কি আমার একবার পিছনে বেঞ্চে সিট পড়ছে। তো ইংরেজি পরীক্ষা ছিল ফার্স্ট পেপার। তো পরীক্ষা দিতেছি, আমার এমন কান্না। তো আমার যে ম্যাজিস্ট্রেট, ওনার বাড়ি 14 গ্রাম, উনি বলছে যে বাবা একটু বয়স্ক, বাবা কাঁদো। আমি বলছি স্যার আমি ফার্স্ট বেঞ্চে বসে পরীক্ষা, আমি পিছনে বেঞ্চে পরীক্ষা দিতে পারি না। তো উনি আমার ওইখানে ফার্স্ট বেঞ্চে নিয়ে দিছে, আর ওই ফার্স্ট বেঞ্চে ছেলেরা পিছনে বেঞ্চে নিয়ে দিছে। তো এরপরে আমি পরীক্ষা দিলে উনি যেদিন আসতো আইসা আমার সামনে দাঁড়িয়ে থাকতো, আমার মাথায় হাত বোলাই দিয়ে দিত। তারপরে আমাদের পরীক্ষা হয়েছে, এপ্রিলে পরীক্ষা হইলো, মে সহ পরীক্ষা হইলো, আমাদের ভাইবা পরীক্ষা সবকিছু হয়ে গেলো। আমি শহরে চলে আসলাম। তখন আমি মজিদ স্যারের বাসায় থাকি। ওনার ছোট মেয়ে, ও বাংলাদেশ মেডিকেলে পাশ করে ফেলছে এখন। ওরে আমি পড়াইতাম, ক্লাস তখন 8-এ পড়ে। আমি স্যারের বাসায় থাকি, খাই, আর ওরে পড়াই দিই বেলা। ঢাকায় চলে আসছি, কোচিং এ ভর্তি হব, ভর্তির টাকা পয়সা নাই। পরীক্ষার পরের ঘটনা, রেজাল্ট তো দেয় না। তারপর রেজাল্ট দিল 1999 সালের 26 আগস্ট। ওকে। তো রেজাল্ট দিল, রেজাল্টের দিন আগের দিনই আমি আর নুরুল হক মানবিক থেকে ফার্স্ট হওয়ার কথা। কুড়িগ্রাম বাড়ি। নুরুল হক এখন সৌদি আরবে একটা ইউনিভার্সিটিতে আছে, ওর সাথে আমার যোগাযোগ আছে, নিয়মিত কথা হয় আমার খুব ভালো বন্ধু। তো নুরুল হক স্যারের বাসায় 1 সপ্তাহ আগে চলে আসলো, যে তখন তো বিটিভিতে শুধু সাক্ষাৎকার দেয়, আর কোথাও তো টিভি ছিল না। ফার্স্ট সেকেন্ড হলে তাদের সাক্ষাৎকার দেখাইতো টিভিতে। তো নুরুল হকের নিয়ে আসছে স্যার, যে গৌরাঙ্গ ফার্স্ট হবো, নুরুল হক ফার্স্ট হবো, 2 জনের একসাথে নিয়ে যাবো টিভিতে। তো নুরুল হকের তখন মানে নতুন শার্ট ছিল না। তো নুরুল হক একটা কাপড় কিনা, আমি বলছি নুরুল হক এই কাপড়টা কিনা শার্ট বানা, তোর এটাতে টিভিতে অনেক ভালো দেখা যাবে। এত কনফিডেন্ট? হ্যাঁ, আমরা জানতাম যে আমরা ফার্স্ট সেকেন্ড হইতে পারি।
নুরুল হকের বলতাম, ওই যে ইংরেজি বলতাম যে তোফাজ্জল ইংলিশের জাহাজ নুরুল হক, আমরা মানে কোনো ইংরেজি না জানলে আমরা ডিকশনারি, এত টাইম ছিল না যে ডিকশনারি থেকে ওয়ার্ড বের করতে পারবো। নুরুল হকের জিজ্ঞাসা করলে নুরুল হক বলে দিত। নুরুল হক ওই ইংলিশ যে অক্সফোর্ড ডিকশনারি এটা মুখস্থ পারতো, ওরে বাবা, মাদ্রাসা বোর্ডের ছাত্র। হ্যাঁ, মাদ্রাসার অনেক স্টুডেন্ট আছে হ্যাঁ, সুপার আরেকটা ছিল ব্রিলিয়ান্ট। মাদ্রাসা বোর্ডের ছাত্র নজরুল, ও পরে 14তম স্ট্যান্ড করে। ওই নজরুল আমাদের হোস্টেলে কেউ আসলে আমরা বাজি ধরতাম যে ও না, আপনি যে ওয়ার্ড জিজ্ঞাসা করবেন ও উত্তর জানে, আমরা বাজি ধরতাম। তো নজরুল শুধু উত্তর বলতো না, বলতো কোন পৃষ্ঠার উপরের দিকে ওয়ার্ডটা না নিচের দিকে, এটা বলে দিত যে এমন পৃষ্ঠার, মানে পৃষ্ঠার এই পাশে না এই পাশে, ডান পাশে না বা পাশে, বলতো আবার বা পাশে এটা উপরে না নিচে, এটা বলে দিত যে না আছে ওয়ার্ডটা, এটা নাউন ভার্ব সব বলে দিত। তো উঠছে ডেঞ্জারাস ছিল নুরুল হক ইংলিশ টু ইংলিশ আমাদের বলে দিত। আর নজরুল এখন ইয়েতে একটা কলেজে আছে, তো নজরুল হইলো ইংলিশ টু বাংলা বলতো, আর নুরুল হক ইংলিশ টু ইংলিশ বলতো। তো নুরুল হক নিয়ে আসলো, নুরুল হক তারপর আমি 7টা রাত্রে মানে ধুয়ে দিছি, আমি নিজে ধুয়ে দিছি। ধুয়ে পরে ফ্যানে শুকাই আমি নুরুল হক চল বাড়ি থেকে ইস্ত্রি এনে দিই। তারপর ওই বাড়ির দারোয়ান ঢুকেছে, ভাই এই বাড়িতে ইস্ত্রি আছে না, ইস্ত্রি একটু এনে দেন না। তো এনে দিছে, পরে আমি নিজে ইস্ত্রি করে দিছি। তো পরের দিন সকালে 26 তারিখ সকালে আমাদের ভয় লাগতেছে যে আমরা যদি ফার্স্ট না হই, আমরা ভয়ে চলে আসছি স্যারের বাসা থেকে, যদি কিছু হয়। ওই আমার আগের পরীক্ষার কথা মনে হয়েছে। তো আমি পরে আমরা হলে চলে আসছি, জিয়া হলে। মন্ডল ভাই থাকতো আমাদের 2 বছর আগে ইন্টারমিডিয়েট আমাদের কলেজ থেকে মানবিকের সেকেন্ডারি ছিল মন্ডল ভাই। জিয়া হল বলতে এটা কোন ইউনিভার্সিটি? ঢাকা ইউনিভার্সিটি জিয়া হলে চলে আসছি। আচ্ছা। তো মন্ডল ভাইয়ের সাথে আবার মজিদ স্যারের ভালো সম্পর্ক আছে, যোগাযোগ আছে। তখন হয়তো ফোন এত হরো ছিল না, ওই পয়সা ঢুকাইয়া টাকা দিয়ে ফোন করতো আর কি হল থেকে। তো তারপরে স্যার সকালবেলা খুঁজে পায় না, দারুণ গেছে, আর 2জন বেরিয়ে গেছে সকালে। তো এরপরে আমরা এসে একটা ঘুম দিছি, আমাদের ক্লান্তি লেগে গেছে, আমরা ঘুমাই দিছি ভয়ে 2জনই। তো 12টার দিকে ঘুম থেকে উঠছি, তো মন্ডল ভাই বলতেছে, আমি স্যার বাসায় ফোন দিয়েছিলাম, তার কাছে শিগগির যাইতে, স্যার খুব টেনশন আছে। তো এরপরে আমরা নিচতলায় থাকতাম, আমরা 2জন। তা আমরা নিচতলায় আছি। তো এরপরে স্যারের মেয়ে, ওই যে পপি লাইব্রেরি পড়ছেন না, এই পপি লাইব্রেরির মালিক কিন্তু হলো অধ্যাপক আব্দুল মজিদ। ও আচ্ছা আচ্ছা। পপি গাইড পড়া নিতে, পপি হইলো স্যারের বড় মেয়ে। আচ্ছা আচ্ছা। আর মেজো মেয়ে হইলো হ্যাপি, ও ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে লয়। ও মেট্রিকে ঢাকা বোর্ড থেকে সেকেন্ড হয়েছে, ইন্টারমিডিয়েট ফার্স্ট হয়েছে। শি ইজ দ্য জিনিয়াস আই এভার সিন ইন মাই লাইফ। সব জিনিয়াসকে নিয়ে আসা হবে অনুষ্ঠান। এখন ও আমেরিকায় আছে, ডক্টরেট করেছে এখানে, ওইখানেই আছে, এখানে প্র্যাকটিস করে আমেরিকায়। ওকে। তো তারপর পপি আপা বাড়িতে ছিল, আর নিপারে তো আমি পড়াইতাম, ছোট বোনটারে পড়াইতাম। তো স্যারের ওয়াইফ আমার অনেক আদর করতো, সারাক্ষণ গরঙ্গ ডাকতো। তো এরপরে রেজাল্ট দিছে, বলছে রেজাল্ট পাইছে 2:30টার দিকের ঘটনা, এটা রেজাল্ট পাইছে। তো উপরে গেছি, তো স্যার ওয়াইফ বলতেছে, কি করলা? কিছুই তো হইলো না। বলছে ফার্স্ট হইব, নুরুল হক ফার্স্ট হইব। কেউ কিচ্ছু করতে না, নুরুল হক 3rd হয়েছে, আর তুমি 8ম হইছো। তারপরে আমি সালাম করছি। তো একটু খারাপ লাগছে, 8ম হইলাম, বিশ্বাস হয় না, বুঝছেন? এত ভালো পরীক্ষা দিয়েছি আমি। পরীক্ষা দেওয়ার পরে মার্কিং করছি যে কুমিল্লা বোর্ডের সবাই যদি সিদ্ধান্ত নেয় যে ওরে ফার্স্ট বানানো যাবো না, তাইলে আমি সেকেন্ড হবো। আর সবাই যদি সিদ্ধান্ত নেয় যে না ওরে স্ট্যান্ড করানো যাবে না, তাইলে আমি 20-এর মধ্যে থাকবো। আর সবাই যদি সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ ফেল করামো, তাইলে আমি স্টার পাবো। যে সবাই সিদ্ধান্ত নিচ্ছে যে হ্যাঁ খাতা আকার রসিকার সব দেখবো, দেখা এরপর হ্যাঁ ফেল করাই দেবো, তাও আমি স্টার মার্কস পাবো। মাই গুডনেস, প্র্যাকটিস কি ছিল তাইলে? হ্যাঁ, প্র্যাকটিস মানে কি, মানে পরীক্ষা তো 15 ঘন্টা শেষ হতো, পরে 15 মিনিট শুধু কয়েকবার রিভিশন দিতাম। আর ওই যে বললাম, মানে প্রত্যেকটা মানুষের পরোক্ষে ছিল। রুমে টিচার থেকে বলে তো গ্রামে তো স্টুডেন্টরা কথা বলে না, যে ওরে জন্য কেউ কিছু জিজ্ঞাসা না করে। এবং 26শে আগস্ট ওই ভদ্রলোক, জানি না উনি শুনবে কিনা, উনি আমার রেজাল্ট শোনার জন্য আমার কলেজে আসছে। এই ম্যাজিস্ট্রেট? হ্যাঁ। স্যালুট ইউ, মানে হোয়াট আ স্টোরি। বহুবার আজকে আমার গা শিউরে উঠেছে, হোয়াট আ স্টোরি। তো এরপরে 8ম হয়েছি। তো মজিদ স্যারের হইলো অফিস হইলো ইসলামপুর পাটুয়াটুলি বইয়ের বাংলা বাজার, যেটা ওই দিয়ে ফোন দিছে। স্যার ওয়াইফ বলছে গরম করে তো কথা বলবো। তখন আমার সন্দেহ হয়েছে, স্যার আমার সাথে কথা বলতে চাই কেন? বলছে গরঙ্গ, তুমি আবার মারির যেত রাখছো, তুমি ফার্স্ট হয়েছ। তো আমি কথা বলতে পারতেছিলাম না। তারপর বলছে কি হয়েছে? তো পপি আপা বলতেছে তাইলে মনে হয় ভালো একটা কিছু আছে। তাই বলছে স্যার বলছে আমি ফার্স্ট হয়েছি। তারপরে স্যার গেটে দিয়ে ঢুকছে,
স্যার ওইখান থেকে রিক্সা আসছে, আইসে আমার জড়াই ধরছে। তো স্যার ওয়াইফ জিজ্ঞাসা, তুমি তো বলছো অষ্টম হয়েছো। বলছে আমি চাই নাই যে ও যে ফার্স্ট হয়েছে আমার সারা কারণ থেকে এটা শুনুক। জীবনে বহুত গল্প শুনেছি, কিন্তু এই রকম গল্প কখনো শুনি নাই। সত্য কথা বলতে যেটা, যে লটস অফ মোটিভেশনাল স্টোরি যেটা এই জীবন গল্পের প্ল্যাটফর্মে এসছে, অসাধারণ এক একটা গল্প, কোনো মানে সন্দেহ নাই। কিন্তু আজকের এই গল্পটা মানে এটার পরে আমার চিন্তা চেতনাটা চেঞ্জ হয়ে গেল। দুইবার ফেল, সে পরের বার বোর্ডে প্রথম স্থান। কত সালের পরীক্ষা স্যার এটা? 99 সালে আপনি কুমিল্লা বোর্ডে প্রথম হই কমার্স থেকে। তো এরপরে স্যার বলছে তুমি তাদের প্রিপারেশন নাও, আমরা টিভি বসে সাক্ষাৎকার দিতে যাব। তাই বলছি স্যার আমার বোনের বাসা থেকে, তো স্যারের বাসায় আমার তেমন কাপড় চোপড় ছিল না, আমি ফার্স্ট হইতে পারি এটা ভাইবা ওই নাচরি নেবো আমার বলছিলাম সুন্দর একটা শার্ট কিনেন, ওইটা পরে যায়। তো আমি একটা নীল কালারের শার্ট পরছি, তো ওনার বলছি আপনার কি কালার পছন্দ, তো আমি একটা নীল কালারের শার্ট কিনছিলাম যে এটা পরে আমি যাব। তো আসলে ওই পরীক্ষা দিয়ে আমার বাড়িতে ওই শার্টটা রেখে চলে আসছি। আমার বোনের বাড়িতে একটা গেঞ্জি ছিল, আর আমি যখন কলেজে পড়ি তখন আমার এক বন্ধু ছিল আব্বাস, আর একজন রাসেল, এখন সায়েন্স ল্যাবে চাকরি করে, ও সায়েন্টিস্ট। ওরা দুইজন আমার দুটো গেঞ্জি দিছিল, কারণ তখন আমার আর কিছু ছিল না শার্টটা। দিস স্টোরি মানে এই জন্যই বোধহয় বলি যে জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। নাটক সিনেমাতে এগুলা সম্ভব না আসলে। আমি এখন বলি আমার ওয়াইফ প্রায় জিজ্ঞাসা যে এতগুলো শার্ট একসাথে, আমার কলিগরাও বলে তুমি এতগুলো শার্ট একসাথে বানাও, পরা হয় না। তো আমি তাদেরকে বলি যে কোন এক সময় আমার শার্ট প্যান্ট ছিল, মানুষ আমার গেঞ্জি পরা গেঞ্জি দিলে আমি এগুলি পরতাম। আমি 10 টাকা দিয়ে প্যান্ট কিনে পড়ছি, রিপুনের প্যান্ট। এভরি সিঙ্গল হিউম্যান বিং ইজ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মানুষ সম্ভাবনাময়। আমি সবসময় একটা কথা বলি, খালি যোগ্য পরিবেশ আরো কি পারে সেই জায়গাটায় শুধু একটু স্পার্ক করিয়ে দেওয়া, একটু সুন্দর করে গাইড করা, ওই মানুষটাকে ইন্সপায়ার করা। প্রত্যেকটা মানুষ সম্ভাবনাময়। যারা জীবনে ফেল করেন তারা ফেলটাকে একটা অ্যাসেট করতে পারেন সুপার সাকসেস দিয়ে। আজকের স্টোরিটা হচ্ছে এটা। এবং আমি তো বললাম যে প্রত্যেকটা পরীক্ষার আগে অন্তত এই গল্পটা যেন কেউ একবার দেখে নেয়, যে কোনো পরীক্ষার আগে এই গল্পটা একবার দেখে শুনে তারপরে যেন সে মন স্থির ঠিক করে যে না, এবার আমাকে পারতে হবে, গৌরাঙ্গদার মতো পারতে হবে। কারণ গৌরাঙ্গদার গল্পটা কিন্তু এইখানে পুরো লাইফটা চেঞ্জ হয়ে যায়। এবং এরপরে কি হয়েছে এবং গৌরাঙ্গদা বাংলাদেশে আজকে কত বড় অ্যাসেট, সেগুলো আমরা সামনের দিকে গেলে বুঝতে পারবো। জি, তারপরে কি হলো? তো এরপরে আমি আমার বোনের বাড়িতে যাই, আমার বোন দনিয়া থাকে, ওইখান থেকে গেছি। যাওয়ার পর আমার বোনের আমি বলতে পারতেছি না যে আমি ফার্স্ট হয়েছি, কান্না আসতেছে। তো আমার ভাগিনা মেজদিদির বড় ছেলে নিলয়, ডাকনাম জনি, আমার মা ডাকে বিষ্ণু। কত মার্কস পেয়েছিলেন আপনি? আমি 794 পাই কমার্স থেকে। 794? হ্যাঁ, 794 পেয়ে ফার্স্ট হয়ে যান? ফার্স্ট হয়ে যাই 794 কমার্স থেকে, কারণ কুমিল্লা আর যশোর বোর্ডে সবচেয়ে কম নাম্বার উঠে, নাম্বার দিতে চায় না। কারণ ওই আমার সাত্তার স্যার সবসময় বলতো, ওই বাংলা স্যার গ্রামের যে স্কুলের স্যার বলতো গৌরাঙ্গ, উনি ঢাকা বোর্ডের ছাত্র। মার্কস আমি পেয়েছি কারণ ওই সাত্তার স্যার আমার বলতো যে গৌরাঙ্গ, কুমিল্লা বোর্ডের টিচাররা যখন খাতা দেখে, আমি একজন টিচার, খাতা দেখার সময় মনে করে এই ছাত্র দিনে নকল করে লেখছে, কত দুই দিয়ে ফেলা রাখো। আর ঢাকা বোর্ডে যখন একটা ভালো লেখা দেখে, চিন্তা করে এটা হয় নটরডেম অথবা বিকর্নেসের স্টুডেন্ট, দেওয়া যাবে নাম্বার কম দিচ্ছে, পরে এই খাতা রি এক্সামিনে আমার চাকরি লিয়ে টানাটানি, এই জন্য ওইখানে ফুল মার্কস দেয়। আর এখানে সব সুরের দল সব এইখানে খাতা দেখে হইলো এই তো নকল করে লেখছে, কি নাম্বার দিবি, নাম্বার দেয় না। তা আমি সাত্তার স্যারের সাথে যখন দেখা করি, আমি বলছি স্যার আমার যদি কাটা ছিঁড়া করে একবার শেষ করে ফেলে, সবাই একসাথে বৈশা যদি সিদ্ধান্ত নেন, আপনি যে বলছিলেন যে সবাই নাম্বার দেয় না, তারপরে আমার কিন্তু স্যার 800 নম্বরের নিচে দিতে কষ্ট হবে, 800 আমি পাবোই। বলছে এই পর্যন্ত তো কুমিল্লা বোর্ডে 800 কেউ পায় না, হাইস্ট তো 791, তাহলে তো তুমি ফার্স্ট নিশ্চিত হবা। আমি হয়তো হইতে পারি। তো এরপরে আমি আমার বোনের বলতে পারি না, তো আমার বাইক না বলতেছে মামা ফেল করছে। তো ওই যে কাঁদতেছি, বলতে পারতেছি না, ও বলছে যে মামা তো আবার ফেল করছে। তো আমার বোনের বললাম, তো আমার বোন আমার জড়াই ধরে খুব কাঁদতেছিল যে যাক হয়েছে। তো ওই যে আমার ভাই বললাম যে মোটিভেশন এটাও একটা ছিল যে আমার খাইতে দেয় নাই, একটা কিছু করবো। তো ওই ভাই তখন গ্রামের থেকে, তখন এই ফোন টোন ছিল না, ওই এন্টিনা দিয়ে গ্রামের থেকে ফোন করতে হইতো 10 টাকা মিনিট। আমার বোনের পাশের বাসায় একজনের ফোন দিছে যে আমি আসলেও যেন টিভি অফিসে যায়।
তো আমি আইসা স্যারের বলছি, স্যার আমি আমার ওই বড় ভাইয়ের নিয়ে যাবো। তারপরে ভাই আসছে, তো 8:30টার সময় আমি যাইতে পারি নাই। তা আমার 10টার সময় আমার দেখাইছে। তো আমার বড় বোনের বাড়িতে গেছি, তখন আমার মা ওই আমার বলছে, তুমি কি করছো? তোমার মা দেখা খবর দেখা সেন্সলেস হয়ে গেছে। কারণ আমার মা অনেক খুশি হয়েছে। আর পরে ওইখান থেকে ঢাকায় ছিলাম। তো ঢাকা আমি তখন ওই সানরাইজে কোচিং করতাম। আমার টার্গেট ছিল আইবিএ তে পড়াশোনা করবো, যেহেতু আমি ম্যাথসে ভালো। মার সামনে প্রথম গেলেন কখন? মার সামনে ওই শুক্রবারই চলে গেছি। তারপর গিয়ে মার সাথে দেখা করছি। বৃহস্পতিবার রেজাল্ট দিল, শুক্রবারই চলে গেছি আমি। এটাই তো জীবনের সবচেয়ে বড় পাওয়া। হ্যাঁ, তো মা অনেক খুশি। আমি এখনো আমার মার সাথে থাকি। আপনি লাকি, আপনার মা এখনো আছেন দুনিয়াতে। আমি আজকে আমার মা বারবার বলতেছিল, বাবা যাবো। আমি বলছি একটা ভালো কাজে যাচ্ছি। বলছে আচ্ছা, আমি আমার মার সাথে থাকি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো যেটা বলছিলেন যে আপনি টার্গেট করলেন আইবিএ তে পড়বেন। হ্যাঁ, তো আইবিএ তে বড় টার্গেট করছি, সানরাইজে কোচিং করতাম। তো 3,500 টাকা ভর্তি হইতে লাগে, তো 3,500 টাকা নাই। তো আমি মুজিদ স্যার বলছি, স্যার বলছে ঠিক আছে আমি ভর্তির টাকাটা দিব। তো স্যার মেয়ের পড়াই খাই, স্যারের বাসায় থাকি। তো স্যার আমার ভর্তির টাকাটা দিছে। তো তখন আমি রেজাল্ট কিছুদিন পরে আমি চলে যাই আমার মেজ দিদির বাসায়, ওইখান থেকেই কোচিং করি। তো পরে আইবি এর রেজাল্ট দিল, আইবি তে চান্স পাই নাই। তখন চিন্তা করলাম যে আমি নর্থ সাউথে পড়ে ফেলবো। কারণ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই ইউনিভার্সিটিগুলি তখন তো নতুন হয়েছে। ওরা ফার্স্ট সেকেন্ড যারা তাদেরকে মানে ফুল ব্রাইট স্কলারশিপ দিত। তো ওইখানে আমি গেলাম ভর্তিতে। আমি যশোর বোর্ডের ফার্স্ট রবিউল আজাদ, সেকেন্ড রবিউল, ঢাকা বোর্ডের ফার্স্ট হইলো ওয়াসিম, সেকেন্ড হইলো রাজীব। ফার্স্ট সেকেন্ড ওয়াসিম আর রাজীব হইলো সিটি কলেজের ছাত্র। দে আর জিনিয়াস অ্যাবসলিউটলি। তারপরে ওয়াসিমের সাথে ভালো একটা বন্ধুত্ব হলো। বলছে চলো, তো ও আবার ম্যাথসে খুব ভালো। বলছে চলো আমরা আমরা ভালো রেজাল্ট করবো এখান থেকে। তো এরপরে আমার মা আবার বুঝাইলো যে না, ওইখানে পড়ো না, গ্রামের মানুষ বলছে তুমি নাকি প্রাইভেটে পড়বা, ওইখানে খারাপ হয়ে যায় মানুষ, তুমি একবার তো এমন একটা দুর্নাম কামাইছে, আর এগুলি করার দরকার নেই। তখন আমার মা আমার বোনের বাসায় থাকে, আমার বুঝাই সুঝাই এটা বললো। তখন আমার হাতে সময় নেই, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আর 20-25 দিন বাকি আছে। তো আমি তখন একটা ডিলেমার মধ্যে পড়ে গেলাম, যে যেহেতু চিন্তা করলাম যে প্রাইভেটে পড়বো, এখন আবার পড়তে পারবো না, তাহলে তো আরেক সমস্যা। তো প্রিপারেশন নেওয়া শুরু করলাম। তখন ইউসিসি, এখন যে ইউসিসি আছে আর কি, ইউনিভার্সিটি কোচিং সেন্টার, এটার যে মালিক টিটু ভাই আমার জীবনে অনেক হেল্প করছে। তো ওই টিটু ভাই বললো যে আমি ভর্তি হতে গেছি, বলছে যে এখন তো আর ভর্তি টর্তি নাই, তারপরেও ফর্ম ফিল আপ করতে হইব, তো বলছে টাকা আছে? আমি বলছি টাকা নাই। বলছে কত টাকা আছে? তখন 3.5 টাকা ভাড়া ছিল যাত্রাবাড়ি থেকে ফার্ম গেট। আমি 7 টাকা নিয়ে আসতাম আর হাইটা যাইতাম দুনিয়া। তো আমি বলছি আমার 5 টাকা আছে। তো উনি আমারে বলছে তুমি দেখো। তাই আমি বলছি আমার অন্য একটা পকেটে 50 টাকা আছে, এটা আমি খরচ করি না। তো বলছো ওইটা দাও। তো উনি আমাদের 50 টাকা নিছে, নিয়ে আমি আসার সময় উনি আমার আবার 1000 টাকা দিয়ে দিছে। 1000 টাকা দিয়ে দিছে। তো ওনার মেয়েরও আমি পরে হাতে ঘুরে দিছি, নাম লামিয়া, ও এখন নর্থ সাউথ ইউনিভার্সিটি পড়ে। তো লামিয়ার আমি সরাসরি কখন জীবনে প্রথম পড়ানো শুরু করছি, এটা 99 সালের ঘটনা। তো কিছুদিন আগেও টিটু ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, এখনো আমার সাথে অনেক ভালো যোগাযোগ। উনি কিছুদিন আগে দেখা হয়েছে, ওনার ডায়েরির মধ্যে আমি যে ওনার 50 টাকা দিছি, আমার স্টোরিটা লিখে উনি 50 টাকা এখানে পিন মেরে রাখছে। বলছে তোমার আমি এত ভালোবাসি, তোমার টাকাটা খরচ করি নাই। বলছে আমার অনেক কিছু আছে এখন, কিন্তু তোমার ওই টাকাটা আমার কাছে অনেক দামি। তো এরপরে বলছে তুমি এখন কি করবা, তুমি তো একবার বিপদে পড়ে গেছো। তো ওই নাসরিন আপা আমার সাথে ছিল। তো বলছে উনার পড়তে পারো, উনি এমনি চান্স পাইব। তো এরপরে পরীক্ষা দিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটিতে টিকলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পড়লাম। যখন আমি পড়ি, আমি তো ম্যাথে আমার একটা জিত কিন্তু আছে যে আমি ম্যাথে ফেল করছি। তো ঢাকা ইউনিভার্সিটিতে একটা বই পড়ায়, বিজনেস ম্যাথমেটিক্স, ওই সঞ্চিতি কাপুরের বই। ওই বইটার সলিউশন করলাম আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি। সলিউশন করে ফেললাম, আমি দ্য ফার্স্ট গাই বাংলাদেশে যে আমি এই বইটার সলিউশন বের করলাম। 70 সাল থেকে বইটা পড়ায়, আমি এটার ফুল সলিউশন বের করলাম। কারণ কমার্সের ছাত্ররা ম্যাথে খুব দুর্বল থাকে। আর এখানে এই ম্যাথটা হইলো সায়েন্সের ইন্টারমিডিয়েট যে ম্যাথ, ডিফারেন্সিয়েট ক্যালকুলাস যা আছে, কোঅর্ডিনেট জিওমেট্রি, ত্রিকোণমিতি, এভরিথিং এ জমা দেয়া। ওই বোর্ডের সলিউশন মার্কেটে আমি আনলাম। আপনি কোন সাবজেক্টে পড়লেন? আমি পড়লাম ম্যানেজমেন্টে পড়লাম। আমি বইটার সলিউশন বের করলাম। তখন এখন আগে যে ডিন ছিল সিরাজ স্যার বললো তুমি কমার্সের ছাত্র, এটা বের করলাম। আমি বলছি হ্যাঁ আমি পারি অঙ্কগুলি। তো আমি তখন প্রাইভেট পড়াই, দেদারসে আবার নেম ফেম একটা আছে, আমি ফার্স্ট হয়েছি, মানুষজন চিনে জানে, কোচিং এ পড়াই, ইউনিভার্সিটি আই সেই নাকে চুবানি খায়, ম্যাথমেটিক্স আমার খুঁজে বের করে আমি পড়াই, টাকা পয়সা দেদারসে পাচ্ছি। পড়াশোনার রেজাল্টটার সম্বন্ধে আমি ভুলে গেলাম।
আমার ব্যাংকে হাজার হাজার টাকা জমা হইতে থাকলো, বইয়ের রেভিনিউ, টিউশনির টাকা, কোচিং এর টাকা, বড় বড় টিউশন করতাম। টিটু ভাইয়ের সাথে বড় বড় মানুষের সম্পর্ক, উনি আমার বড় বড় টিউশন, বড় বড় মানে তখনকার সময় 2000 সালে টিউশনি ছিল মনে করেন 1200-1500 টাকা, আমি 5000 টাকা নিচে উনি টিউশন করতাম না। সুপার রেটেড। হ্যাঁ, দেখেন টাকার কি অবস্থা ছিল, রাতারাতি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ। এবং আমার একটা জিনিস আবার কাজ করতো, আমি আমার সাথে পড়াইতো রবি ভাই নামে, জাহিদ ভাই নামে, তারা একটা সাবজেক্ট 300 টাকায়, 2টা সাবজেক্ট ম্যাথ আর অ্যাকাউন্টিং পড়াইতো 600 টাকায়, আমি শুধু ম্যাথ পড়াইতাম 1000 টাকায়। তো অনেকে এসে বলতো যে ভাইয়া ওরা 2টা পড়ায় 600 টাকা, আপনি একটা। তাই বলতাম দেখো দরকার ফার্মেসি বিক্রি করে দেবে, কিন্তু ওষুধ কম দামে বিক্রি করবো না। তোমার যদি প্রবলেম থাকে আমারে বলো, আমি 150 স্টুডেন্ট পড়াইতাম, আল্লাহ সাক্ষী ওইখানে 50 জনের লিস্ট করতাম কার প্রবলেম, ওই 50 জন থেকে আমি টাকা নিতাম না। কারণ টাকা কি, আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে পিপল আর সেইং মানি ইজ দ্য সেকেন্ড গড, বাট ইজ গৌরাঙ্গ বিলিভ সামটাইমস মানি ইজ দ্য ফার্স্ট গড। ইউ আর নাথিং উইদাউট মানি। সো তখন আমি পড়াইতাম, টাকা নিতাম না। 50 জন থেকে বছরে 1 লাখ টাকা এখানে আমার ইনকাম, আর কোচিং আর টিউশন থেকে আরো 2 লাখ 3 লাখ টাকা ইনকাম। তখন ব্যাংকের বেতন মনে করেন 12,000 টাকা, যারা ব্যাংকে চাকরি করে, 2000 সালে ঘটনা। প্রাইভেট ব্যাংকগুলি 15,000 টাকা, অনেক স্যালারি। আপনি সেখানে আমি 25,000 টাকা ইনকাম করি, ঠিক আছে, ইউনিভার্সিটি। কিছু মনেই করি না আমি, ঠিক আছে। তো এরপরে ওইখান থেকে পড়াশোনা, তখন ওই বইটার পিছনে লেখা ছিল যে আমি অ্যাব্রোড থেকে আমি একটা মাস্টার্স করতে চাই, আমি আমার মাস্টার্সটা অ্যাব্রোড থেকে করবো। তো ওইখানে আবার অনেকে টিকে টিপ্পনি মারতো, ও তো বাইরে পড়াশোনা করবো, ও আমাদের সাথে যায় না, ও আমাদের সাথে চলে না। এই জন্য আসলে ব্যাপারটা এমন ছিল না, আমি সারাদিন কোচিং টিউশন এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম, ক্লাস টাইমে শুধু ক্লাসটা করতে আমি ওইখানে যাইতাম। তো এই জন্য সবাই আমার অন্যভাবে নিত আর কি ব্যাপারটা। আর আমি ভর্তি হইলাম না, আজাদ আর রবিউলও ভর্তি হইল না, ওয়াসিম রাজীব ভর্তি হয়ে গেল নর্থসাউথে। আচ্ছা, আমি যখন 3rd ইয়ারে 1st সেমিস্টার পড়ি, ওয়াসিমের তখন বিবিএ শেষ। আমি যখন 4th ইয়ারে 2nd সেমিস্টার পড়ি, ওয়াসিমের তখন এমবিএ শেষ। কমার্স ফ্যাকাল্টিতে তো বোধহয় সেশন জটটা তেমন সেশন জট নাই, কিন্তু ওরা তো ওই যে 3 মাস 4 মাসের সেমিস্টার, তাড়াতাড়ি বেশি কোর্স নিতে পারে। ঢাকা ইউনিভার্সিটিতে 4টা কোর্স করে আপনি নিতে বেশি নিতে পারবেন না, ইচ্ছা করলো নিতে পারবেন না। এর মধ্যে ওই শামসুন্নাহর হলে একটা ঘটনা হয়েছিল, ওইখানে 2001 সালে 96 দিন বন্ধ ছিল ইউনিভার্সিটি। এরপরে আবার তত্ত্বাবধায়ক সরকারের জন্য 3 মাস 4 মাস বন্ধ ছিল, সেনাবাহিনী আমিও ইন করলাম। হ্যাঁ, আপনি 2001 কোন ইয়ারে? আমি 2000 সালে ভর্তি হয়েছি, 99 ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম। আপনি 2000 সালে ভর্তি হয়েছেন? না, আপনার আমার ব্যাচ সেম ব্যাচ, তাহলে হইতে পারে, হয়তো সেম হইতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের জন্য বন্ধ ছিল অনেকটা সময়, আর শামসুন্নাহর ঘটনায় বন্ধ ছিল, এইগুলি বন্ধ ছিল। তো আমাদের 4 বছরের কোর্স, বিবিএ 5 বছর লাগলো, আর এমবিএ সহ 5 বছরের কোর্স 6 বছরে লাগলো। আমরা 2006 ডিসেম্বরে পাশ করলাম। তো ওয়াসিম তখন, আমি যখন এমবিএ পাশ করি, ওয়াসিম তখন বেনসন হ্যাজার্ডসের আমাদের বাংলাদেশের ডিরেক্টর। এটা হলো পাবলিক প্রাইভেটের পার্থক্যটা, তখন থেকে চেঞ্জ হয়ে যেতে লাগলো। তা আমি রবিউল আর আজাদ ওইখানে পড়াশোনা করলাম। রবিউল পরে চলে গেল সুইজারল্যান্ডে একটা ইউনিভার্সিটি, এখন শিক্ষকতা করে। আর আজাদ আছে বাংলাদেশেই সম্ভবত, আমি নট শিওর, আজাদের সাথে যোগাযোগ নাই, রবিউলের সাথে যোগাযোগ আছে। আমি জীবনে অনেক ভালো ফ্রেন্ড পেয়েছি আমার লাইফে। আর টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়ে একটা ছেলের সাথে পরিচয় হয়েছে, ও মেট্রিকে ফার্স্ট হয়েছে সায়েন্স থেকে, বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট ফার্স্ট হয়েছে নটরডেম কলেজ থেকে, এবং ডক্টর কামাল হোসেনের ব্যাচে 1954 সালে ফার্স্ট হয়েছিল সায়েন্স থেকে নটরডেম কলেজ থেকে। এরপরে 55 বছর পরে 1999 সালে নটরডেম থেকে ফার্স্ট হয়েছে। নটরডেম থেকে স্ট্যান্ড করে স্টার মার্কস পায়, কিন্তু ফার্স্ট হয় না, কারণ ওরা বইয়ের আদ্যন্ত সব জানে, কিন্তু ফার্স্ট হইতে পারে না। ও 54 বছর পরে ফার্স্ট হয়েছে মেট্রিক ইন্টারমিডিয়েট। ওই ছেলের সাথে আমার তখন কথা হয়, তো আমি বলছি যে তুমি তো নির্ঘাত বুয়েটে বা মেডিকেল, আব্বা আম্মা চাচ্ছে, মা চাচ্ছে মেডিকেল পড়তে, বাবা চাচ্ছে বুয়েটে, কিন্তু আমি আইবিতে পড়বো। এক একজনের টেন্ডেন্সি। পরে ওর সাথে তেমন যোগাযোগটা আর পরে মেনটেন হয় নাই, আমার কন্টিনিউ করতে পারি নাই, আমি সরি। তো আপনি অনার্স কমপ্লিট করলেন এখানে, তারপর কি হলো? এখানে অনার্স কমপ্লিট করে মাস্টার্সও কমপ্লিট করলাম। কোন হলে ছিলেন আপনি? আমি জগন্নাথ হলে ছিলাম। ওই যে টাকা পয়সা তো আমার হাতে মানে অগাধ টাকা পয়সা, আমি চলে গেলাম ব্রিটেনে 2007 সালের 22 এপ্রিল, মানে রবিবার, নিজের টিউশন ফি দিয়ে, নিজের টাকা দিয়ে। হ্যাঁ, নিজের টাকা দিয়ে। 2007 সালের 22 এপ্রিল রবিবার ছিল, আমি ব্রিটেনে চলে গেলাম। গিয়ে ওইখানে থেকে একটা প্রথমে পিজিডি করলাম। আচ্ছা, পিজিডি করে তারপরে অ্যাঙ্গেলিয়া রাস্কিন ইউনিভার্সিটিতে আরেকটা এমবিএ করলাম 2 বছরের। আমার 26 লক্ষ টাকা টিউশন ফি, সবটা টাকা আমার নিজের টাকা। ওইখানে গিয়ে আমার বললাম না, জীবনে অনেকে সাহায্য করছে। ওইখানে গিয়ে আমি একটা নাইট ক্লাবে কাজ করতাম। ওই নাইট ক্লাবের মালিক হলো বাংলাদেশের তৈয়ব হাসান। উনি আমারে যখন টিউশন ফি অভাব হইতো, তখন উনি আমার
পাসপোর্টটা রাখতো ওনার কাছে জব্দ, বা আমার টাকা দিত, কারণ বাংলাদেশে অনেক ফ্রড মানুষ ব্রিটেনে থাকে, লন্ডনে থাকে। তো উনি তো আর আমার মানে বাপ চাচা বা আত্মীয় স্বজন কেউ না, জানে শুধু, বাট অনেক রেসপেক্ট করতো, কারণ উনি 3 পর্যন্ত পড়ছে, উনি সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হিসেবে উনি টাকা মানে রানীর কাছ থেকে খেতাব পেয়েছে। কিন্তু ওই বাংলাদেশের প্রতি একটা ইয়ে তো আছে, যে ফ্রড আছে ওইখানে। তো উনি আমার টাকা অগ্রিম দিত 1000, 2000, 3000 পাউন্ড টাকা, মানে ইনকাম করে করে ওনার ওই ইয়েতেই তো চাকরি করতাম। তো ওইখান থেকে 2009-এ আমার শেষ হইলো তারপর ডিজার্টেশন 6 মাস ওইখানে ডিজার্টেশন করে 2010-এর নভেম্বরের 29 তারিখ বুধবার আমি বাংলাদেশে চলে আসি। আপনি চাইলে ওখানে সেটেল হয়ে যেতে পারতেন, ওইখানে সেটেল হইতে পারতাম। ওই যে আমি আমার মার সাথে আছি এখনো বলি, আমার মা এখনো বলে বাবা তুমি চলে আসছো। আমি বলছি কেন আসছি, এটা তো জানোই, এটা বললে আমার কষ্ট লাগে। বলছে এই দেশে অনেক গরম, আমি থাকতে পারি না, ওই দেশ নাকি অনেক ঠান্ডা, তুমি বলতা। আমার মা গরম সহ্য করতে পারে না, বলছে ওই দেশটাই আমার জন্য ভালো ছিল। কিন্তু আমার একটা টান ছিল, এটা একটা টান ছিল, আমার বান্ধবী ছিল এখানে, বলা যায় নাকি, মানে আমার ইউনিভার্সিটি লাইফে একজন বান্ধবী হইলো, মানে মানে অসম্ভব প্রেম, মানে যাওয়ার আগে উড়িয়েছিল যে আমি যেন বিয়ে করে যাই। তো আমি এটা আর কি মানে আমার ওয়াইফ এগুলি জানে, মানে আমি একবারে সৎ, আমি সব সময় বলি, আমার কলিগদের সাথে অনেক সময় এগুলি নিয়ে কথা হয়, বলছে এগুলি ঠিক না, আমি বলছি না, আমি 2টা জায়গায় সৎ, যে আমার ওয়াইফ এগুলি আমার জানে, আমি কখনো কোনো কিছু লুকাই না। আমার গার্লফ্রেন্ড যে আমার বিয়ে করতে চাইছিল, আমি যাওয়ার আগে এখনো আমার মনে আছে যে আমি বুধবারে চলে যাব, মঙ্গলবারে আমার এখন যে ওয়াইফের বড় ভাই আমার ক্লাসমেট, কিন্তু আমার রোল নাম্বার ছিল 149, আর আমার ক্লাস মানে আমার সম্বন্ধী এখন তার ক্লাসমেট হলো মানে রোল নাম্বার হলো 150। কি মিল দুনিয়াতে দেখেন। তো এরপরে ওরা জানতো তার সাথে আমার অ্যাফেয়ার এই সেই। তো আমার ওই সমুদ্রের এক বোন ছিল অনেক ভালো, তাপসীদি, জানি না শুনবে কিনা অনুষ্ঠান বা এটা থাকবে কিনা। তাপসীদি অনেক আদর করতো আমার। তো অনেক সময় নয়ন ইউনিভার্সিটি আসলে মন খারাপ তো আমি জিজ্ঞাসা করতাম তোমার তো মন খারাপ যে দিদির সাথে ঝগড়া যায়, বলছি তোমার দিদি এত ভালো, তোমার ঝগড়া হয়। তো এরপরে ওই নয়ন জানলো ঘটনাটা, যে নয়নের ডাইকে আনলো আমার গার্লফ্রেন্ড, যে ওরে বলো বিয়ে করে যেতে। আমি বলছি না, আমি তো 2 বছর পরেই চলে আসবো, এখন বিয়ে করবো না। তারপর নয়ন বুঝাইছে যে না, ও বিয়ে করবে না, তোমার এই আইসা বিয়ে করবে। এরপর আমি 2008 সালের 26শে মার্চ বুধবার ছিল, আমি আসছিলাম, বাট আমার মাও রাজি না, ওর মাও রাজি না। এই জন্য বিয়েটা আমরা দুজনে আর সিদ্ধান্ত নিয়ে করবো, কারণ ওর বাবা সুইসাইড করবে সিদ্ধান্ত নিয়েছে আমরা বিয়ে করলে। কেন? বাট আমাদের ধর্মের মধ্যে আবার আমাদের কাস্টের জাতিভেদ আছে আর কি, পার্থক্য ছিল। তো আমার মা একবার ভালো কথা বলছে যে বাবা তুমি গড় করবা ওর সাথে, তোমরা যদি সুখে থাকলে বিয়ে করো, আমি আর কয়দিন বাঁচবো। এবং ওরে আমি ফোন দেওয়ার পরে ও আমাদের বাড়িতেও গেছে, আমার বাসায় গেছে। আমি তখন আমার ছোট ভাই বাসায় আইসা উঠছি আর কি, আমার ছোট ভাই নিতাই। তো এরপরে নিতাই তো অনেক হ্যাপি যে আমি ফার্স্ট হয়েছি। তো আমার পরে হলে গিয়ে শুনতাম আর কি, মানে অন্যরা বলতো যে তুমি ফার্স্ট হয়েছো, তোমার ভাই তো আনন্দে আত্মহারা, ক্লাসে গিয়ে ক্লাসে মন বসে না। আমি বলছি হ্যাঁ, ও আমার জীবনের জন্য অনেক কিছু করছে, কারণ ওই উৎসাহ উদ্দীপনা না দিলে হয়তো ওরও তো একটা মিশন ছিল আলটিমেটলি। তো কি হলো, আপনারা বিয়ে কিভাবে করলেন তাহলে? তো এরপরে আসার পরে বিয়েটা হইলো না, আমরা বিয়ে সিদ্ধান্ত নিলাম বিয়ে করবো না। ওকে ফাইন, আমি চলে গেলাম আবার 2000 সালে। তো নয়ন আমার যে সম্বন্ধে ও জানলো ব্যাপারটা, জানার পরে তো আমি পরে সিদ্ধান্ত নিলাম 2009 সালে, মানে 2008 সালে আমি যখন আসছি, তো আমার মা চিন্তা করছে যে আমি বিয়ে করলাম না। আমি পরে 21 দিন ছিলাম বাংলাদেশে, আমার মা আমার সাথে ঘুমাইতো আমি সুইসাইড করি কিনা, এমন একটা অবস্থা। ঠিক আছে, তো এরপরে বিয়ে করি নাই। তো আমার মা চাপ দিল, আমার দাদা, আমার ওই যে বড় বোনের জামাই, যে আমার বিয়ে করানোর জন্য। তো আমি বললাম নয়ন, ওরা তো বিয়ে করাতে চাচ্ছে, এখন বিয়ে করব। বলছে তুমি না বলছিলা যে আমার বোন ভালো, আমাদের ফ্যামিলিতে আরেকটা এর চেয়ে ভালো একটা মেয়ে আছে, বিয়ে করবা। আমি বলছি কথা বলে আমি বিয়ে করবো। ওইখান থেকে বিয়েটি ঠিক হইলো, শুক্রবারে বিয়ে। আমি বুধবারে আসছি 2010 সালে, এটা এসে ডিসেম্বর 11 তারিখ আমি এসে বিয়ে করলাম। বিয়ে করলাম করে আমি গিয়ে ডিজার্টেশন দিয়ে। আপনি যাকে লাভ করলেন তাকে তো বিয়ে করতে পারলেন না, তারা বিয়ে করে নাই, শুধুমাত্র এই ফ্যামিলির কথা। এবং এইটাও কিন্তু আমি বলতে চাই আর কি, যে প্রত্যেকটা মানুষের জীবনে যা লেখা আছে, ঈশ্বর যেটা ভালো মনে করে এর বাইরে কারো যাওয়ার কোনো ক্ষমতা নাই। আমি যদি ইন্টারমিডিয়েট সেকেন্ড টাইমে পাস করতাম, সেকেন্ড ডিভিশন পাইতাম বা ফার্স্ট ডিভিশন পাইতাম, আমি হয়তো নর্মাল একটা স্কুল বা কলেজের টিচার হইতাম, নট মোর দ্যান দ্যাট। এবং আমি আমার আজকের পজিশনের জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, যে আমি ওই সময় ফেল করাতে, আমি এই রেজাল্ট করাতে আজকের এই জায়গায় চলে আসছি। এটাই বলেন, আমাদের ধর্মে যেটা বলে যে আল্লাহ সব সময় বান্দার মঙ্গল চান। হ্যাঁ, মানে এইটা আরো প্রমাণ কি, আমি সব সময় এই উদাহরণটা দেই, যে আমি যখন 2008 সালে আমি যখন চলে গেলাম, মানে বিয়ে করতে পারলাম না, এপ্রিলের 5 তারিখে, মেয়ের 5 তারিখে চলে গেলাম, মেয়ের 17 তারিখে আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যায়। তা আমি যে রুমে ছিলাম, হাফিজ শুনো কিনা জানি না, আমার ছোট ভাই আমার অনেক রেসপেক্ট করে, পরশুদিন রাত্রেও কথা হয়েছে, ওরা সব ভাইয়েরা সেনাবাহিনীতে চাকরি করে, ওর শুধু সিভিলিয়ান।
তো ও গ্রামে দেশে আসলো 2009 সালে, 2008 সালের ঘটনা এটা। 2009 সালের সেপ্টেম্বরে তখন আমার ফাইনাল পরীক্ষা চলে, আমি যেটা বললাম 2010 আমারটা শেষ হলো ডিজার্টেশন সহ। 2009 সালের অক্টোবরে আমার ফাইনাল পরীক্ষা চলে, ও সেপ্টেম্বরে আসলো। ও আইসা গিয়ে, আমি বলছি আমার একটু টান ছিল তখনও যে ও কি করে দেখো তো ও গিয়ে বললো যে ভাই এমন এমন উনি প্রেগনেন্ট ছিল, বাচ্চা হইতে গিয়ে 7 মাসে বাচ্চাটা মারা গেছে। তো ও যখন আমার খবরটা বললো, তখন আমি যদি ওর হাজবেন্ড হইতাম তাহলে অপশন আমার দুইটা। একটা হইলো আমার কেরিয়ার বাঁচাইতে হইলে আমার ওয়াইফ দেখতে আসতে আমি পারবো না, তাহলে মানুষজন আমারে বলবে যে ওর কেরিয়ার নিয়ে পড়ে রয়েছে, আমারে থুতু দিবে। আর আমি যদি কেরিয়ার জলাঞ্জলি দেই তাহলে আমার ওয়াইফের দেখতে হবে ভালোবাসার টান বুঝাইতে গেলে। বাট শি ইজ নো মোর ইন মাই লাইফ, আই উইল টেক মাই ডিসিশন ফর মাই সেলফ। এবং এটা ঈশ্বর করেছে, এটা আমি করি নাই। কিন্তু আমি যদি তারা বিয়ে করতাম তাহলে তো ওই মুহূর্তে আমার ওই ব্রিটেন থেকে চলে আসতে হয়, আমার ওয়াইফ মানে মুমূর্ষ। বাট এটা আমার করতে হয় না, কারণ কি সে তো আমার কেউ না। এই জন্য বলি এটা একটা বাস্তব প্রমাণ আমার লাইফে যে, এবং আমি আজকে যে জায়গায় আসছি, আমি অনেক বড় জায়গায় আসি নাই, বাট আই এম স্যাটিসফাইড উইথ মাই সেলফ। যে জায়গায় আসছি এটা ঈশ্বর রেখেছিল আমার জীবনে, যার জন্য আমার 2 বার পাস করায় নাই। আমি 2 বছর লস হয়েছে তো কি হয়েছে, আমার লাইফের, আমার কলেজ লাইফের, আমার ইউনিভার্সিটি লাইফে অনেক কিছু করতে পারে নাই। না, ডেফিনেটলি আমি তো এটাই বারবার বলি যে ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। এবং শুধু ওইটাই না, সাকসেস কি, আপনি যে সাকসেসটা এনেছেন সেটা তো উদাহরণ, সারা বাংলাদেশে সবসময় উদাহরণ হওয়ার মতো সাকসেস। এরকম ঘটনার আগে ঘটেছে কিনা আমার জানা নাই। তো আপনি বিয়ে করলেন, ঠিক আছে, তখন আপনি জবের জায়গা থেকে কি করছেন? শূন্য হাত? হ্যাঁ, শূন্য হাত। আমি তখন চলে আসলাম ব্রিটেন থেকে, আমি তো ওই দেশে থাকবো না, আমি আমার মাকে বলেছি। আর আমার ছোট ভাই আমার খুব হেল্পফুল ছিল, বলছে তোর একটা প্রাইভেট, ও আবার প্রাইভেট ইউনিভার্সিটিতে চাকরি করতো তখন। ও এখন আছে ইয়েতে BICM, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট, ওইটার CEO, হি ইজ নাও প্রফেসর। এন্ড তখন আমি চলে আসলাম, বলছে আই উইল ম্যানেজ দ্য জব। এবং ওর সেই মানে যোগ্যতাটা ছিল, মানুষের সাথে এতটুকু নেটওয়ার্কিং ছিল। বলছে তোর এত ব্রাইট রেজাল্ট, SSC, HSC, BBA, MBA ঢাকা ইউনিভার্সিটি, বাইরের মাস্টার্স, এখানে 10 years ব্যাক এটা একটা ভালো ইয়ে ছিল। 10 বছর আগে এত অজস্র UK অস্ট্রেলিয়ার এত ডিগ্রি ছিল না। তা আমি আসার পরে আমি চাকরিটা পেয়ে গেলাম। কোথায় জয়েন করলাম? ড্যাফোডিলে 2010 সালের 15ই মে জয়েন করলাম অ্যাজ এ টিচার, ফ্যাকাল্টি লেকচারার, এজ এ লেকচারার জয়েন করলাম। স্টিল আই এম ওয়ার্কিং ওভার দেয়ার এজ এ অ্যাসোসিয়েট প্রফেসর এন্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, আপনি তো ড্যাফোডিলের প্রাউড, এবং আজকে ড্যাফোডিল ইউনিভার্সিটি, আমি যত জানি আইটির জন্য তারা খুব ভালো করছে সারা বাংলাদেশে। অ্যাবসলিউটলি দে আর বিউটিফুল ক্যাম্পাস। বাট ড্যাফোডিল আপনাকে নিয়ে প্রাউড করার মতো আমি মনে করি যে ড্যাফোডিলের এত বড় একটা অ্যাসেট আছে, বিশেষ করে মোটিভেশনের জায়গায়। ও মাই গড! এবং আপনি যখন শুরু করেছেন তখন তো ড্যাফোডিল খুব ছোট, মানে একবারেই ছোট ছিল, এর চেয়ে অনেক ছোট ছিল, অনেক ছোট। লাস্ট 10 years এক্সপান্ড অনেক হয়েছে। আর প্রত্যেকটা মোড়ে মোড়ে আমাকে একটা মানুষ সাহায্য করেছে। এখন যে ড্যাফোডিলের কর্ণধার, উনি কিন্তু আমাকে মানে অসম্ভব ভালোবাসেন। এবং আমি ড্যাফোডিলে জয়েন করার পরে আমি এক্স্যাক্টলি 1 বছর পরে সিনিয়র লেকচারার হই, এক্স্যাক্টলি 3 বছর পরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হই। দেন উনি, আর আমার নিজের মধ্যে একটা ছিল যে আমি PhD করবই, PhD আমাকে করতে হবে। তখন উনি আমাকে খুব ইনসিস্ট করে যে শুরু করেন। আমি বলছি আমার টাকা নাই। বলছে আই উইল পে ইউর মানি, আমি আপনাকে টাকা দেবো। ইউনিভার্সিটি আমাকে লোন দেয় প্রথম ইনস্টলমেন্টের টাকাগুলি দেয়। দেশের বাইরে যান? দেশের বাইরে আমি যাব, আমি মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। এই ইমিডিয়েট আমাদের যে BC ছিল, ওই BC স্যার আমাকে অনেক হেল্প করেছে। এই মানে থিসিস পেপার না, মানে আমার প্রপোজাল পেপার লেখা টিকা থেকে শুরু করে একসাথে 2টা ইউনিভার্সিটি থেকে আমি অফার পাই, একটা মালয়েশিয়া, একটা ইন্ডিয়া। তো ইন্ডিয়ার ক্যাম্পাসটা দেখে আমার ভালো লেগেছে। আপনি যদি গুগলে যান, KIIT, কালিঙ্গা ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিজ ইন ইন্ডিয়া। এবং তাদের আরেকটা ইনস্টিটিউট আছে KISS, এবং ওই ভদ্রলোক যে মালিক, হি ইজ এ ব্যাচেলার, অচ্যুত সামন্ত, সে নোবেল পাবে কয়েক বছরের মধ্যে। ওই KISS এর সোশ্যাল সায়েন্স যেটা, ওইটাতে 28,000 বাচ্চা আছে, ট্রাইবেল বাচ্চা, যাদেরকে থাকা, খাওয়া, পড়াশোনা সবকিছু ফ্রি। এবং ন্যাশনাল জিওগ্রাফিতে দেখায় মেগা কিচেনে। সো ওই ইউনিভার্সিটি থেকে আমি 2019-এর অক্টোবরের 12 তারিখে আমার PhD শেষ করলাম। কিসের উপর করলেন? আমি লিডারশিপের উপরে করেছি, NGO লিডারশিপ, ব্র্যাকের উপরে মূলত আমি করেছি। ব্র্যাকের উপরে করেছি যেহেতু আমি HR এর টিচার, আমি মূলত HR এর। সো স্টিল এখনো এখানে আছি। কতজন স্টুডেন্ট আপনার হাতে এখন পর্যন্ত, মানে বায়াত বা শিষ্যত্ব বা কি বলে, আপনার স্টুডেন্ট পড়িয়েছেন আপনি কতজন এখন পর্যন্ত? আমি এই পর্যন্ত আমি হিসাব করেছি আর কি, নর্মাল
কামাল একটা হিসাব করেছি কিছুদিন আগে যে আমার হাত দিয়ে হয়তো আমি 5,400 স্টুডেন্টের সাথে আমি সরাসরি ওরা জানে আপনার সম্পর্কে? তারা 5-6 বছর আগে যাদের সাথে এইভাবে মিশতাম না, বাট লাস্ট 2 and 3 years I introduce myself in the class, যে আমি প্রথমে গিয়ে জিজ্ঞাসা করি যে বাবারা তোমরা কেউ কি আছো যে কেউ 2বারই ইন্টারমিডিয়েট পাস করেছো? কেউ হাত তুলে না, বা কেউ থাকলো লজ্জায় হাত তুলে না। 3বার তো তাহলে প্রশ্নে ওঠে না। আমি কিন্তু 3বারে ইন্টারমিডিয়েট পাস করেছি। সো আমি যদি ড্যাফোডিলের একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান হইতে পারি, আমি যদি ড্যাফোডিলের হেড হইতে পারি, অ্যাসোসিয়েট প্রফেসর হইতে পারি, তোমরা একবার পাস করলে তোমরা হার্ভার্ড অক্সফোর্ডের টিচার হওয়ার যোগ্যতা রাখো। সবচেয়ে ভালো উদাহরণ দেই আমি আমার রাষ্ট্রপতি। আমি আই লাইক হিম সো মাচ। আমাদের দেশের যিনি, মূল কথা হচ্ছে আপনি যে কাজটাই করছেন না কেন, ওই কাজটার প্রতি যদি আপনার ডেডিকেশন থাকে, আউটকাম মাস্ট। এক্স্যাক্টলি। এবং উনি হচ্ছেন তার বেস্ট উদাহরণ। উনি খুব চমৎকার করে বলেন যে আমি বহুবার ফেল করেছি কিন্তু কোথাও নকল করি নাই, এবং আমি যদি ফেল করে রাষ্ট্রপতি হতে পারি তাহলে তোমরা কেন পারবা না। উনি ওনার লাইনে সৎ ছিলেন, অনেস্ট ছিলেন, রাজনীতি করেছেন, সততার পরিচয় দিয়েছেন, এবং উনি দেশের প্রেসিডেন্ট হয়েছেন। আমি আজকের এই গল্পটা শুনে আমি না মানে শেষের দিকে ভাবছিলাম যে আসলে কত বিষয় নিয়ে কথা বলবো, মানে আমি টোটালি স্পিচলেস। এবং আমি সত্যি সত্যি অনার ফিল করছি, টু বি অনেস্ট, যে আপনি আমার বয়সে বড়, কিন্তু যদিও আমাদের এক অর্থে পড়ে যাওয়া, এবং আমি অনার ফিল করছি যে আপনি আমাকে মেইল করেছেন, এবং আমি মেইলটা পড়ে সঙ্গে সঙ্গে আপনাকে ফোন দিয়েছিলাম যে এই গল্পটা আমার চাই। আমি যখন সিলেক্ট করেছি তখন পাশে লিখে রেখেছি ইট মাস্ট কাম স্টোরি, এটা অনের আনতেই হবে। কিন্তু আমি ধারণা করিনি যে এতটা মানে আপস অ্যান্ড ডাউন থাকতে পারে একটা মানুষের জীবনে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। আপনার ছেলে মেয়ে আছে নিশ্চয়ই? আমার একজন ছেলে আছে, কৃষ্ণ গোপাল। সবার ছেলে মেয়ে সবার কাছে, মানে কালকে রাত্রে ওরে আমি বলছিলাম যে বাবা আমি যাব, বলছে যাবেন, বাইরে এত সমস্যা। আমি বলছি বাবা আপনি শুধু একবার বলেন, আমি আমার ছেলেকে আপনি করে রাখি, ও আমার আপনি করে রাখে। আচ্ছা, ভালোবেসে এটা করেন? হ্যাঁ, এটা করি। সারাক্ষণ আমার সাথে থাকে, সারাটাক্ষণ। একটাই ছেলে? একটাই ছেলে। ও জানে আপনার সম্পর্কে এই গল্পগুলো? হ্যাঁ জানে। ওর মা সবসময় বলে যে আপনার বাবা এইগুলি করেছে। ওর মা ওরে তুমি বলে, ওর মাকেও তুমি বলে, বলছে তোমার বাবা কিন্তু এইভাবে এই করেছে। খুব ভালো মা পেয়েছে, কারণ আপনার সম্পর্কে যেহেতু সে তার সন্তানের কাছে বলে, তার মানে নিশ্চয়ই সে আপনাকে যথেষ্ট রেসপেক্ট করে। মানে আমার বন্ধুরা, আমার মা, সবাই আমাকে বলে, যে আমার কলিগরা বিশেষ করে বলে যে তুমি আগের জীবনে অনেক ভাগ্য করে আসছো যে এমন ওয়াইফ পেয়েছো। মানে ওই যে আমার বন্ধু নয়ন, মানে ও মানে জীবনে আমার একটা গিফট করেছে, যে এটা হয়তো আজ মরার আগেও আমার শেষ হবে না। অসাধারণ, অসাধারণ, অসাধারণ মানুষ। আপনার স্টোরিটা আমি শুধু শেষে এসে একটা কথাই বলতে চাই, যে এই গল্পটা প্রত্যেকটা ছেলে মেয়েকে, বিশেষ করে যারা যে ফ্যামিলি মেম্বাররা যারা শুনছেন, যারা সন্তানদের শোনার সুযোগ নেই, তাদেরকে আমি বলবো প্লিজ এই গল্পটা অন্তত আপনারা একবার ওদেরকে শোনান। যারা জীবনে ফেল করেছে কিংবা ফেল করেনি, পরীক্ষা দিচ্ছে, মনে সাহস পাচ্ছে না, এই গল্পটা শোনান। জীবনে কোনো মানুষই মানে ফেলনা নয়, প্রত্যেকটা মানুষের মধ্যে পোটেনশিয়ালিটি আছে, শুধু খালি আগুনটা জ্বালিয়ে দিতে হবে এবং মনস্থির করতে হবে ঠিক মতো যে না আমাকে পারতে হবে। কি আশ্চর্য গল্প! মানে গল্প শোনার আগে মোটামুটি রেজাল্টটা বোঝা যাচ্ছিল যে আমি তো ফার্স্ট হব, এবং সেটার জন্য কাপড় কিনে ইস্ত্রি করে রেখেছে। কি কনফিডেন্ট! তবে এটা ঠিক যে মানে মানে আমি টোটালি স্পিচলেস। আপনি এই গল্পটা কেন বললেন, আপনার কাছে যদি একটু জানতে চাই। আমি গল্পটা বলেছি যে আমি ক্লাসে যখন পড়াইতে যাই, অনেকেই বলে যে স্যার আমার প্রিভিয়াস সেমিস্টার রেজাল্টটা ভালো না, আমার এসএসসি রেজাল্ট ভালো না, এইচএসসি রেজাল্ট ভালো না। আমি তাদেরকে শুধু বলি যে তুমি জাস্ট ভুলে যাও তুমি কি করেছো। তুমি শুধু এইটা মনে করো যে আমি এটা পারবো। আমি ক্লাসে গিয়ে আরেকটা কথা বলি যে ইফ ইউ থিঙ্ক দিস ইজ পসিবল বাই ইউ, দিস ইজ পসিবল। ইফ ইউ থিঙ্ক দিস ইজ নট পসিবল বাই ইউ, দিস ইজ অলসো রাইট। তোমার শুধু এটা ভাবতে হবে, এটা তোমার দ্বারা সম্ভব, কিন্তু এটা সম্ভবই। আমার জীবনে আমি মানে এখন আর কোনো কিছু ভাবতে চাই না যে এটা সম্ভব না। তুমি শুধু এইটা মনে রাখবা যে এটা তোমার দ্বারা সম্ভব। কষ্ট তো আসবে, বাট ওই কষ্টগুলি ওভারকাম করতেই হবে। তোমার দ্বারা শুধু তুমি ভিতরে এমন কোন মানুষ খুঁজে বের করতে পারবে না যে যারা কষ্ট করে শেষ পর্যন্ত সফলতা পায় না। এখন তুমি যদি 1 লক্ষ খুঁজে একটা বের করো, এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল। কারোর মনোবল যদি থাকে, কনফিডেন্স লেভেল এন্ড কমিটমেন্ট, দিস টু, এন্ড ইউ শুড হ্যাভ দ্য অনেস্টি, দিস 3 will give you everything in your life. True. Agreed. Thank you so much.